ওকে, রেকর্ড হচ্ছে। এই যে দ্যাট ইজ দ্য ব্রেকফাস্ট ফর ইউ, ফর অল। জার্মান জিগমন্ড বাউম্যান তোমাদের জন্য যে রেসিপি তৈরি করেছে সেটার নাম হলো লিকুইড লাভ। ঠিক আছে? এই লিকুইড লাভ কে আমরা বোঝার চেষ্টা করব। কারণ আমরা উলরিচ বেকের থিওরি পড়েছিলাম এবং উলরিচ বেক তার থিওরিতে দেখিয়েছিলেন যে আ লাভ কিভাবে তোমার মানুষের কাছে পূজনীয় হয়ে যায়, হ্যাঁ? এবং লাভের যে পূজা, সেই পূজা করতে গিয়ে মানুষ কিভাবে তোমার অ্যাম লাভের যে এটাকে বলে মানুষ কিভাবে ইয়াতে অ্যাম সোশ্যাল যেই consequence এর মানেটা হচ্ছে যে তোমার অ্যাম chaos তৈরি করছে। সোশ্যাল রিলেশনশিপ এর মধ্যে কোন ধরনের সমস্যা বা প্রবলেম তৈরি করছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছি এবং সেটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে, বেগ বেগ তোমার আ একটা বেসিক একটা কোর একটা আইডিয়া দিয়েছে সেটা হলো সেকুলার লাভ এ সেকুলার রিলিজিয়ান, হ্যাঁ? যে লাভকে কিভাবে ধর্মে পরিণত করা হয়েছে এবং সেটা আমাদের সমাজ জীবনে কি এটাকে বলে পরিণতি নিয়ে আসছে এবং আমরা মনে করি যে তোমরা এক্ষেত্রে অ্যাম শিখতে পেরেছো এবং সতর্কতা অবলম্বন করার একটা জায়গা পেয়েছো যে এই কেওয়াজ যেন না হয়। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা শিখতে পারি যে লাভের যে পূজা, হ্যাঁ? লাভের যেই এইভাবে এটাকে বলে লাভ ইস ইস লাভ ইস itself is not bad, but what kind of love হুম? we are practicing মানে আমরা কোন লাভের প্র্যাকটিস দ্যাট ইস আমরা বেকের যে আইডিয়াটা দেখিয়েছেন সেটা হলো আমরা যে লাভের প্র্যাকটিস করছি দ্যাট মিনস instinctual লাভ। হুম? তাহলে instinctual লাভ দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট ওরিয়েন্টেড লাভ, হ্যাঁ? অথবা সেলফ ওরিয়েন্টেড লাভ। তো এবং মোর বায়োলজিক্যালি প্রোগ্রামড, হ্যাঁ? অ্যাম সেই জায়গাটাকে আমরা দেখেছি যে instinctual লাভ আমাদেরকে আমাদের সমাজের জন্য কতটুকু ব্যক্তি জীবনে, সমাজ জীবনে কতটুকু আম ক্ষতিকর সেটা আমরা বুঝতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমাদের আ বুঝতে হবে যে কি আমাদের লাইফ এর মডেলটাকে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা যেন বুঝতে পারি। তো জিগমন্ড বাউম্যানের একটা বেসিক আইডিয়া হলো থিওরির সেটা হলো লিকুইড লাভ এবং তিনি দেখিয়েছিলেন যে লাভ অ্যাম যেমন অ্যান্থনি গিডেন্স দেখিয়েছিলেন যে লাভটা আগে রোমান্টিক ছিল তারপরে লেট মডার্নিটিতে এসে কনফ্লুয়েন্ট হয়েছে। হুম? অ্যাম আর জিগমন্ড বাউম্যান দেখিয়েছিলেন যে এটা এখন লিকুইড হয়েছে। দ্যাট মিনস অপোজিট টু সলিড, হ্যাঁ? সলিড লাভ না। এর মানে আমরা যে মনে করি লাভ সলিড, হ্যাঁ? অথবা লাভ রোমান্টিক লাভ ইজ সলিড লাভ। আমরা যে এই কথাটা বলছি, আমরা কিন্তু এখন বাস্তবে দেখছি যে রোমান্টিক লাভ এখন সলিড আকারে নাই। সলিড মানে কি? সলিড মানেটা হচ্ছে যে মানুষ যেই ভালোবাসার মধ্য দিয়ে চিরস্থায়িত্বের স্বপ্ন দেখে, স্থায়িত্বের স্বপ্ন দেখে, হ্যাঁ? তোমার এটাকে বলে তোমাদেরকে তোমরা গানের ভাষায় তোমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো পাও যে এম এম যেই ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু এম যেটা পেয়েছি সেটার কিন্তু এক জীবনেও কিন্তু এটা পূরণ হবে না। তোমার দেখা যাচ্ছে যে পরজীবনেও সেটা সে কামনা করে। মানে দ্যাট ইস দ্যা স্টেবিলিটি। মানে তো দ্যা স্টেবিলিটি অফ লাভ, দ্যাট ইস দ্যা সলিড লাভ। তাহলে আমরা দেখি যে মানুষ যখন অ্যা এটাকে বলে এটাকে বলে ফ্যামিলি বা পারিবারিক জীবন যাপন করে আফটার ম্যারেজ এবং ম্যারেজের মধ্য দিয়ে যে তারা পারিবারিক জীবন যাপন করে, এই পারিবারিক জীবন যাপনের মধ্যে কি আছে? পারিবারিক জীবনের মধ্যে রয়েছে তোমার রেসপনসিবিলিটি, কেয়ারিং, শেয়ারিং, তারপরে রয়েছে ইমোশন, হ্যাঁ? এবং তোমার এটাকে বলে অ্যাফেকশনেট রিলেশন এবং তোমার লাভ রিলেশন। এই সবকিছু কিন্তু তোমার ফ্যামিলির মধ্যে রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু ফ্যামিলি গুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে কেন? কারণ লাভ সলিড আকারে নাই। ঠিক আছে?
তো লাভ যে সলিড আকারে নাই, এই কারণে আমরা দেখি যে তোমার ডিভোর্স রেট এত বেড়ে যাচ্ছে। ডিভোর্স যে এত বেড়ে যাচ্ছে, ঢাকা শহরে, বাংলাদেশে ডিভোর্স যেভাবে বেড়ে যাচ্ছে, এটা আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে যে কেন ডিভোর্স এভাবে বেড়ে যাচ্ছে। এখন আমরা ইভেন আমরা এটাও দেখি যে উচ্চ শিক্ষিতদের মধ্যে ডিভোর্স বেড়ে গেছে। তারপরে আমরা দেখি যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের মধ্যে ডিভোর্স বেড়ে গেছে। এবং আমি আম এটাকে বলে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে যেখানে একটা গরিব মানুষের ঘর, দারিদ্রতা দেখে আমরা বলি যে একটা গরিব মানুষের ঘর, কিন্তু ঘর দেখে কিন্তু আমরা বলতে পারি যে একটা মানুষ গরিব। হুম? তাহলে একজন মানুষ গরিব আমরা বুঝতে পারি কিভাবে? সেটা হলো তার আম ঘর দেখে, দেখে তার ঘরটা নড়বড়ে, একটু ঝড়ে ঘরটা ভেঙে পড়তে পারে। তখন আমরা বলি যে সে অ্যাম তোমার এই লোকটা গরিব, এই লোকটা দরিদ্র। এখন আমরা মনে করি যে যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, লাভ যদিও সব কালচারের মধ্যেই এখন অ্যাম মানে কালচারাল প্র্যাকটিস এর মধ্যে আছে। সব কালচারাল ক্লাসের মধ্যে আছে। কিন্তু আমরা দেখি যে মধ্যবিত্ত, উচ্চবিত্ত তারা উচ্চশিক্ষিত হলেও, তারপরে তারা অ্যাম এটাকে বলে ইকোনমিক ক্যাপাসিটি ভালো থাকলেও দেখা যাচ্ছে তাদের ঘরও কিন্তু গরিবদের ঘরের মতোই কিন্তু নড়বড়ে। তাহলে গরিবদের ঘর নড়বড়ে হলো যে গরিবদের ইকোনমিক ইনএবিলিটির জন্য, ইকোনমিক এম আ এটাকে বলে এটাকে ইকোনমিক যে ক্যাপাসিটির মানে ল্যাক অফ ইকোনমিক ক্যাপাসিটির জন্য তোমার কি হচ্ছে, অর্থনৈতিক সংকটের জন্য তারা ভালো করে ঘর বানাতে পারে না। হ্যাঁ? কিন্তু তারা স্বামী-স্ত্রী সন্তান নিয়ে তারা দীর্ঘদিন তারা কিন্তু সংসার করে যাচ্ছে। ঠিক আছে? এবং ঝড়ে একটা ঘর ভেঙে গেলে তারা ঘরটাকে বানায়, কিন্তু তারা ঠিকই টিকে থাকে। হাসব্যান্ড ওয়াইফ তোমার সন্তান নিয়ে তারা লড়াই করে তারা কিন্তু পারিবারিক জীবন যাপন করে। এখন আমরা মধ্যবিত্ত, উচ্চবিত্তের মধ্যে আমরা দেখি যে তারা অ্যাপার্টমেন্টে থাকে, বিল্ডিং এ থাকে। তাদের বাহ্যিক যে মানে ঘরের যে বাহ্যিক যেই এটাকে বলে স্ট্রাকচার, বাহ্যিক ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু অনেক স্ট্রং। তারা বিল্ডিং এ থাকে, অ্যাপার্টমেন্টে থাকে। কিন্তু তাদের রিলেশনশিপ দুর্বল। হ্যাঁ? এই যে তাদের রিলেশনশিপ দুর্বল, এই রিলেশনশিপ দুর্বল হলো কেন? ঠিক আছে? তোমার গরিবের ঘরে বা আম আ যাদের ইকোনমিক ইনসাফিসিয়েন্সি এর মধ্যে যারা থাকে, তাদের মধ্যে দেখা যায় যে তারা তাদের আর্নিং ক্যাপ আ তা তারা একজন ইনকাম করে, আরেকজন রান্না-বান্না করে, সন্তানকে অনেক কষ্ট করে তাদেরকে দেখাশোনা করে, লেখাপড়া করায়। কিন্তু তাদের দেখা যায় সংসারটা টিকে আছে। কিন্তু এখন আমরা দেখি যে আধুনিকতার নামে যেটা চলছে, সেটা হলো ঘরের ইনফ্রাস্ট্রাকচার তোমার খুবই শক্ত, কিন্তু বেস স্ট্রাকচারটা হলো খুবই দুর্বল। হুম? এই কারণে এই যে বেস স্ট্রাকচার দুর্বল হওয়ার কারণে লাভ এখন সলিড আকারে নাই। এবং আমরা ফ্যামিলি মানে কি? আমরা বলি না যে একটা ঘর মানে কি? হুম? আম আমরা বলি না যে অ্যা এম এ ঘর মানিটা হচ্ছে যে এই যে ৪ দেয়ালের ঘর, এটা অ্যাকচুয়ালি ঘর না। অ্যাকচুয়ালি ঘর হলো মানুষের মানে ঘর মানিটা হচ্ছে মানুষের সম্পর্ক। হ্যাঁ? মিউচুয়াল রিলেশনশিপ। এর মানে তোমার পারস্পরিক যে সম্পর্কটা, এই সম্পর্কটাই হলো আসল ঘর। তাহলে একটা হলো ইনফ্রাস্ট্রাকচার, সেটা হলো আমরা এম এটা ৪ দেয়ালের মধ্যে যেটাকে আমরা বলি, সেই ইনফ্রাস্ট্রাকচার ঘর ইস কিন্তু আসল ঘর না। ওটা একটা বাউন্ডারি। দ্যাট ইস দ্য বাউন্ডারি। দ্যাট ইস দ্য ম্যাটেরিয়াল বাউন্ডারি। আসল ঘরটা কি? আসল ঘরটা হলো রিলেশনশিপ। রিলেশনশিপ মানেটা হলো সম্পর্ক। এখন অনেক সময় দেখবে যে লাভ অ্যাফেয়ার এর মধ্য দিয়ে তারা বিয়ে করেছে। বিয়ের পরে দেখা যাচ্ছে যে তাদের রিলেশনশিপ গুলো আগের মতো শক্ত নেই। এখন রিলেশনশিপ গুলো বরং বিয়ের আগে যতটুকু শক্ত ছিল, বিয়ের পর আরো দুর্বল হয়ে গেছে। এখন এই যে কেন দুর্বল হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা বিষয়। এখন আমরা বলি যে আমরা যদি এই কথা তোমাদেরকে বলি যে ন্যা যদি একটা ফ্যামিলির ফাউন্ডেশন যদি হয়, ভিত্তি যদি হয় ইকোনমি, তাহলে তো যারা যেমন এম এম এটা এঙ্গেলস এর ভাষায় যে পরিবার গঠনের একটা ফাউন্ডেশন হলো ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি যদি মূল কারণ হয়, তাহলে কেন মানে যাদের অর্থ সম্পদ বেশি তাদের ঘরগুলো কেন ভেঙে যাচ্ছে? ঘর ভাঙ্গা মানে সম্পর্ক ভাঙ্গা। তাহলে রিলেশনশিপ কেন ব্রেক আপ হয়ে যাচ্ছে? হ্যাঁ?
তাহলে রিলেশনশিপ ব্রেকআপ কেন হচ্ছে? ইভেন রিলেশনশিপ ব্রেকআপের কালচার এমন হয়েছে যে বিয়ের আগে যখন লাভ অ্যাফেয়ারে জড়ায় তখনও কিন্তু লাভ অ্যাফেয়ারও কিন্তু ব্রেকআপ হচ্ছে। এর মানেটা কি? তাহলে কেন মানুষের সম্পর্কগুলো তোমার পারিবারিক জীবনে অথবা লাভ রিলেশনের যে জায়গাটা সেখানে স্থায়িত্ব পাচ্ছে না, কেন ভেঙে যাচ্ছে? তাহলে এর মানেটা কি? এর মানেটা হলো যে অর্থনীতি এই সম্পর্কটাকে শক্ত করে দিতে পারে না। আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, অর্থ সম্পদ হলে তাদের পারিবারিক সম্পর্ক খুব স্ট্রং হবে। না, দেখা যাচ্ছে যে অর্থ সম্পদ বেশি কিন্তু পারিবারিক সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক সেগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে। তাহলে কেন দুর্বল হয়ে গেছে? এর মানেটা হলো এটা আমাদেরকে বুঝতে হবে। এর মানেটা হচ্ছে আমরা দেখি যে ডিভোর্সের রেট কিন্তু মধ্যবিত্ত, উচ্চবিত্তের মধ্যে বেশি। এর মানেটা হচ্ছে ইকোনমি or private property cannot be foundation of the basic foundation of the family. ঠিক আছে? তাহলে এর মানেটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তি মানুষের কি? মানুষের অ্যাম বৈবাহিক সম্পর্ক বা লাভ রিলেশন এর জন্য তোমার ভিত্তি হতে পারে না। সেকেন্ড আরেকটা বলে যে মানুষ বৈবাহিক সম্পর্কে মধ্যে কেন আসে? হ্যাঁ? আসে লাভ ইস দ্য প্রসেস অফ এন্টারিং ইনটু ম্যারিটাল রিলেশনশিপ। আমরা এটা মনে করি। এখন আমরা অনেকে এই ধারণা করি যে বায়োলজিক্যাল প্রসেসিং এর জায়গা থেকে আমরা বলি যে মানুষ কেন তোমার অ্যা পরিবার গঠন করে? তখন বলে যে ফর অ্যাম ফর এনসিউরিং the security for ensuring sexual security এর মানে হচ্ছে যে সেক্সুয়াল যে সিকিউরিটির জন্য মানুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। এর মানে হলো বায়োলজিক্যাল ডিমান্ডকে একটা সুনির্দিষ্ট কালচারাল ফ্রেমে নিয়ে আসার জন্য মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর মানেটা হলো যদি সেক্সুয়াল ইন্টারেকশন সেক্সুয়ালি সিকিউরিটি প্রধান কারণ হয় তাহলে আমরা দেখি যে মানুষ ফ্যামিলি থেকে পরকীয়ার মধ্যে জড়িয়ে যায়। এর মানে দে দে ডোন্ট ফিল সেক্সুয়াল সিকিউরিটি ইন দ্য ফ্যামিলি। তাহলে আমরা দেখি যে কেন মানুষ পরকীয়া করছে? কেন মানুষ অ্যাম বিবাহ মানে তার সন্তান আছে, তার হাসব্যান্ড বা ওয়াইফ আছে। তারপরেও তারা কেন পরকীয়ার মধ্যে যাচ্ছে? কেন? কারণ এর মানেটা হচ্ছে they don't think that that they don't feel sexual security in family. এর মানে they have more demand. They have এটাকে বলে they have more sexual demand but they cannot fulfill within the family. তাহলে আমরা দেখি যে মানুষের ডিমান্ড গুলো, ডিজায়ার গুলো এত বেশি হয়ে গেছে যে মানুষ এখন বিবাহের মধ্যে পারিবারিক কাঠামোর মধ্যেই এই ডিমান্ডকে সীমাবদ্ধ রাখতে চায় না। এবং এটা আমাদের আমরা যে বলি রিফ্লেক্সিভ করেছে, মানুষকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতাই কিন্তু মানুষকে তোমার আম সেই পরিবার বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে নিয়ে গেছে। এই জায়গাগুলো আমরা আলোচনা করেছি। এখন এর মানেটা হলো জিগমুন্ড বাউম্যান দেখাতে চেয়েছিলেন যে লাভ এখন এত বেশি লিকুইড হয়ে গেছে যে লাভ এখন ফ্যামিলির মধ্যেও স্থির থাকে না, লাভ এখন প্রেমের মধ্যেও স্থির থাকে না, লাভ এখন তোমার বিবাহের বাহিরে, প্রেমের বাহিরেও কিন্তু চলে যায়। মানে প্রেমের বাহিরে মানে হচ্ছে সেক্সুয়াল ডিজায়ারটা, সেক্সুয়াল যে ডিমান্ডটা এটা কিন্তু প্রেমকে অতিক্রম করে ফেলে। তাহলে আমরা দেখি যে লাভ এখন লিকুইড হয়ে গেছে, স্থির থাকে না, লাভ এখন অস্থির। কারণ মানুষের ডিজায়ার গুলো এখন অস্থির। ঠিক আছে? এই যে অস্থিরতা এটা কেন? কেন এই অস্থিরতা? কেউ কি এটা বলতে পারবে? স্যার অন্ধভাবে মানে ওয়েস্টার্নকে ফলো করার কারণে এরকমটা হচ্ছে স্যার বাংলাদেশে। আচ্ছা, আর কেউ? আর কেউ বলতে পারবে? আচ্ছা, আমরা যেটা বলি সেটা হলো ওয়েস্টার্নকে ফলো করা এক শব্দ দিয়ে আমরা মেবি রাইট অর রং, কিন্তু কোনো না কোনোভাবেই রাইট। কিন্তু আমরা যদি ডিরেক্টলি বুঝার চেষ্টা করি সেটা হলো কি? সেটা হলো যেটা জিগমুন্ড বাউম্যান উল্লেখ করেছেন সেটা হলো র‍্যাম্প্যান্ট ইন্ডিভিজুয়ালিজম। এবং তোমরা এখানে গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছ র‍্যাম্প্যান্ট ইন্ডিভিজুয়ালিজম। এবং এর মানেটা হচ্ছে মানুষের ইন্ডিভিজুয়ালিজমটা এখন র‍্যাম্প্যান্ট। র‍্যাম্প্যান্ট মানে কি?
মানুষের যে ইন্ডিভিজুয়ালিজম এটা এখন র্যাম্পেন্ট। র্যাম্পেন্ট মানে কি? র্যাম্পেন্ট মানেটা হচ্ছে আমরা সহজ ভাষা বলি যে উশৃঙ্খল, ঠিক আছে? র্যাম্পেন্ট মানেটা হচ্ছে অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড, হ্যাঁ, হাইলি ফ্লোরিস্ট, র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিজম। তাহলে যে ইন্ডিভিজুয়ালিজমের চর্চা মডার্নিটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছে ইন্ডিভিজুয়ালিজম, যে ব্যক্তির নিজস্ব চয়েস থাকবে, রুচি থাকবে, অভিরুচি থাকবে, সেখানে ইন্ডিভিজুয়াল ক্যান নট বি কন্ট্রোল, কুড নট বি কন্ট্রোল বাই দ্য আউটসাইড রেগুলেশন, বাই দ্য স্টেট কন্ট্রোল, বাই দ্য বাই দ্য বলে নেবারিং কন্ট্রোল। এই যে আমরা বলি যে ব্যক্তি কোনো বাহ্যিক কোনো কন্ট্রোলে থাকতে পারবে না, এটাকে যে আমরা ইন্ডিভিজুয়ালিজম বলেছি, সেই ইন্ডিভিজুয়ালিজমের যে চর্চা করতে করতে এটা এখন র্যাম্পেন্ট হয়ে গেছে। র্যাম্পেন্ট মানে হচ্ছে যে সেটা এখন তোমার লাগামহীন হয়ে গেছে। বাধাহীন লাগামহীন, লাগামহীন মানে সে লাগাম আর নিজের লাগাম টেনে ধরতে পারে না। তারা ইভেন আমরা হ্যাঁ ওয়েস্টার্নে ঠিক আছে, ওয়েস্টার্ন কালচার আমরা ফলো করি, কিন্তু আমাদের দেশে কেন রেপের এত আতঙ্ক? রেপের আতঙ্ক কেন এত বেশি? এবং ওয়েস্টার্নের চেয়ে আমাদের দেশে রেপের আতঙ্কটা বেশি কেন? কারণটা স্যার আমাদের দেশে হচ্ছে ধর্মীয় বাধার কারণে স্যার মানে লিভ টুগেদার বা সেক্সুয়াল রিলেশনটা আমার স্যার ফ্রি না, সেক্স ফ্রি না, কান্ট্রি না, যার কারণে সবাই সেক্স করতে ইচ্ছে করে কিন্তু তারা সেক্স করার মতো সুযোগ পায় না। আর বিশেষ করে রিসেন্ট সময় স্যার পর্নোগ্রাফি খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মানুষ, আর এই পর্নোগ্রাফির কারণে স্যার হচ্ছে বিশেষ করে দর্শনের দিকে ধাবিত হচ্ছে স্যার। আচ্ছা good. আচ্ছা এখন আমি যেটা বলছি সেটা হলো ওয়েস্টার্ন আইডিয়া আমাদেরকে, ওয়েস্টার্ন যে আমরা মডার্ন আইডিয়া, ওয়েস্টার্ন আইডিয়া তো অনেক আইডিয়া, কিন্তু ওয়েস্টার্ন যে মডার্নিটির যে আইডিয়া, সেই আইডিয়া থেকে মানুষকে কোন ধরনের সত্তা হিসেবে তুলে ধরা হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা হলো মানুষকে তুলে ধরা হচ্ছে যে তোমার এটাকে বলে মানুষকে একটা সেক্সুয়াল বিইং হিসেবে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, যেমন তোমরা যদি ফুকো থিওরি দেখো, ফুকো কিন্তু দেখিয়েছে যে মানুষ নিজেকে সেক্সুয়াল বিইং হিসেবে তুলে ধরেছে। এই যে এখানে তোমার অ্যান্থনি গিডেন্স কেন বলেছেন যে তোমার অ্যান্থনি গিডেন্স বলছেন যে তোমার ফ্যামিলির মধ্যে যে রিলেশন, তারপরে এক্সট্রা ম্যারিটাল রিলেশন, তারপরে তোমার প্রি ম্যারিটাল রিলেশন, তারপরে গে রিলেশন, লেসবিয়ান রিলেশন, অল অফ দ্য রিলেশনস আর পিওর রিলেশনস। এখন এর মানেটা হচ্ছে যে ওয়েস্টার্নের মধ্যে, ওয়েস্টার্ন মডার্নিটিতে বা গিডেন্স যেটা উল্লেখ করেছেন যে তুমি ফ্যামিলির মধ্যে থেকে তোমার সেক্সুয়াল রিলেশনের মধ্যে থাকতে পারো, ফ্যামিলির বাইরে থাকতে পারো, গে রিলেশনে থাকতে পারো, লেসবিয়ান, তোমার ইউ আর প্র্যাকটিসিং ফ্রিডম অফ চয়েস, দ্যাটস পিওর রিলেশনশিপ। এই যখন আইডিয়াটা আসে তখন মানুষ মনে করে আই এম সেক্সুয়াল বিইং। সুতরাং দ্য আইডেন্টিটি of individual, identity of man is so important. আমরা তারা কিভাবে আইডেন্টিফাই করছে? আমরা আইডেন্টিফাই করছি আমাদের আইডেন্টিটিকে যে আমরা হলাম একটা বায়োলজিক্যাল বিইং, আমরা হলাম একটা সেক্সুয়াল বিইং। এই জায়গা থেকে যেটা ফ্রয়েড বলেছে, ফ্রয়েড কিন্তু মানুষকে একটা সেক্সুয়াল বিইং হিসেবে তুলে ধরেছে। তখন মানুষ যদি নিজেদেরকে সেক্সুয়াল বিইং হিসেবে মনে করে, তখন মানুষের মধ্যে যে এটা মানুষের মধ্যে যদি এটাকে বলে লিভিং টুগেদার কালচারও দেওয়া হয়, তাহলেও কিন্তু ফ্যামিলি কি ভালো থাকবে? হ্যাঁ, এখন লিভিং টুগেদার কালচার যে প্রবলেমটা করছে, আমরা হয়তো বলি হ্যাঁ লিভিং টুগেদার কালচার ক্যান বি সলিউশন ফর রিমুভিং ডিভোর্স, সরি ফর রিমুভিং এ রেপ, কিন্তু একটা সমস্যার সমাধান করতে গেলে আরেকটা সমস্যা চলে আসে। মানে দ্যাট ইজ নট, উই আর নট ফাইন্ডিং ডেফিনিট সলিউশন। ঠিক আছে, যেমন ধরো একটা ফ্যামিলি, ফ্যামিলি ইজ দ্য কোর সেন্ট্রাল অফ দ্য নেশন। এখন ফ্যামিলিটা কি? হোয়াট ইজ দ্য আইডিয়া অফ দ্য ফ্যামিলি? আমরা মনে করি ইজ ইট ফর সেক্সুয়াল সিকিউরিটি অর ইজ ইট ফর অনলি ইকোনমিক মেনটেনেন্স? আমরা এই জায়গাটাকে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। কারণ আমরা আমরা যেখানে মডার্নিটি আমাদেরকে বলছে যে ফ্যামিলি মানেটা হচ্ছে ইট ইজ দ্য সেন্টার অফ দ্য সেক্সুয়াল সিকিউরিটি অর ইট ইজ দ্য ফ্যামিলি ইজ দ্য তোমার সেন্টার অফ দ্য ইকোনমিক মেনটেনেন্স। ঠিক আছে, আমরা এখানে কি করতে পারি? স্বামী, স্ত্রী, সন্তান সবার একটা ইকোনমিক মেনটেনেন্স করতে পারি এবং সন্তানদের লেখাপড়া করাতে পারি এবং সন্তানরা লেখাপড়া করে তারা আবার ইকোনমিক আর্নিং এর মধ্যে যাবে। এবং এটাকেই আমরা তোমার ফ্যামিলির একটা ফ্যামিলিকে আমরা এইভাবে বুঝি। কিন্তু
এই জায়গার মধ্যে কিন্তু আমাদের সংস্কার আনতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় একটা তোমার মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। সেই জায়গাটা হলো আমি বলবো যে ফ্যামিলি, পরিবার, এই পরিবার কিন্তু পরিবারের মধ্যে কি আছে, পরিবারের মধ্যে অ্যাফেকশন থাকবে, লাভ থাকবে, হ্যাঁ, সেক্সুয়ালিটি থাকবে, তার পরিবারের মধ্যে পারস্পরিক দায়িত্বশীলতা থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, তারপরে কি চাইল্ড রিয়ারিং থাকবে, সন্তান থাকবে, সন্তানের লালন পালন থাকবে, তারপরে থাকবে তোমার এটাকে বলে হারমোনিয়াস লিভিং থাকবে। আবার যেটা থাকবে সেটা হলো তোমার মিউচুয়াল রেসপন্সিবিলিটি থাকবে। এবং মিউচুয়াল রেসপন্সিবিলিটি ফর হোয়াট? মিউচুয়াল রেসপন্স, হ্যাঁ, পারস্পরিক দায়িত্বশীলতা থাকবে। কিসের জন্য থাকবে? দায়িত্বশীলতা থাকবে এই জন্য, যাতে করে এই পরিবার তোমার সমাজের জন্য, জাতির জন্য কন্ট্রিবিউট করতে পারে। দে ক্যান কন্ট্রিবিউট ফর দ্য নেশন, দে ক্যান কন্ট্রিবিউট ফর দ্য সোসাইটি। হ্যাঁ, এর মানে দে শুড হ্যাভ moral values, they should develop their ethical quality on how to contribute to the society. মানে তো হচ্ছে যে একটা পরিবার কিন্তু একটা পরিবার যদি সুন্দরভাবে গড়ে ওঠে, তাহলে সে সমাজের জন্য, তোমার জাতির জন্য কল্যাণকর একটা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কাজ করতে পারে। এই আইডিয়াটাই যদি আমাদের ভিতর না থাকে, তাহলে আমরা নিজেদেরকে সেক্সুয়াল বিং ছাড়া কিছু মনে করব না। আমরা মনে করি না যে আমরা উই আর দ্য এজেন্সি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। আমরা এটা মনেই করি না। আমরা মনে করি না, আমি মনে করি আই এম সেক্সুয়াল বিং। তো যখন আমি মনে করি আই এম সেক্সুয়াল বিং, তখন সেক্সুয়ালিটি তো কোনো মানে ডিজায়ারের কোনো এটাকে বলে শেষ বিন্দু নাই। ঠিক আছে? তাহলে এটা তখন তার ভিতর মোরালিটি থাকে না, তার ভিতরে আদর্শ থাকে না, ভ্যালুস থাকে না। সে যদি তোমার ফ্যামিলি থাকে, ফ্যামিলির মধ্যে থেকেও সে তোমার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যাবে এবং সেখানে ফ্যামিলির মধ্যে অনেক প্রবলেম করবে এবং সেখানে ডিভোর্সের দিকে চলে যাবে। ঠিক আছে? সুতরাং দ্যাটস নট সলিউশন। এবং আমরা বলি যে যদি তোমার লিভ টুগেদার কালচার দেওয়া হয়, তাহলে মানুষ ফ্যামিলি থেকে উদাসীন হবে। তাহলে লিভ টুগেদার কালচার কি করবে? লিভ টুগেদার কালচার যদি আমরা এস্টাবলিশ করি, তাহলে যেটা হবে সেটা হলো তোমার মানুষ ফ্যামিলির দিকে যেতে চাইবে না সহজে। কেন ফ্যামিলি? কারণ ফ্যামিলির মধ্যে শুধু সেক্সুয়াল সম্পর্ক না, ফ্যামিলির মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে। মানুষ সেই রেসপন্সিবিলিটি ভয় পায়। সুতরাং ওয়েস্টার্ন কালচারের মধ্যে যে একটা ভালো কালচার ডেভেলপ করেছে তা না। কারণটা হলো সেখানে লিভ টুগেদার কালচার করতে গিয়ে তারা কিন্তু ফ্যামিলি থেকে দূরে, এবং তারা কিন্তু পরিবার কাঠামোকে অনেক ভেঙে দিয়েছে। সেই জায়গাটাকেই কিন্তু অ্যাড্রেস করেছে উলরিচ বেক, এবং আমরা বাউম্যানের জায়গাটাও আরো বেশি দেখতে পাই। সেই জায়গাটা হলো তারা কিন্তু তাদের সোসাইটি নিয়ে তারা কিন্তু হতাশার মধ্যে আছে। বিশেষ করে আমরা দেখি জিগমন্ড বাউম্যান আরো বেশি মাত্রায় হতাশার মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি না যে দ্যাট ক্যান বি সলিউশন। সুতরাং আমরা দেখবো যে কেন এই প্রবলেম গুলো হচ্ছে। প্রথম হচ্ছে র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিজম। র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিজম মানে অনিয়ন্ত্রিত যেই ব্যক্তিবাদিতা। অনিয়ন্ত্রিত ব্যক্তিবাদিতা হলে সে ফ্যামিলির মধ্যে প্রবলেমেটিক হবে, সে লিভিং টুগেদারের মধ্যে প্রবলেমেটিক হবে, এবং সে সব ক্ষেত্রে প্রবলেমেটিক হবে, কারণ হি ইজ নট কন্ট্রোল or she is not controlled. তাহলে র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিজম যেটা করেছে সেটা কি? সেটা হলো ফ্রেলটি অফ হিউম্যান বন্ড। ফ্রেলটি অফ হিউম্যান বন্ড মানে কি? ফ্রেলটি অফ হিউম্যান বন্ড মানেটা হচ্ছে যে মানুষের পারস্পরিক যে বন্ড গুলো, এটা কিন্তু তোমার কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, তোমার ফ্র্যাটার্ড, মানে এটাকে বলে স্ক্যাটার্ড হয়ে গেছে, ভেঙে গেছে। ঠিক আছে? ফ্র্যাকচার্ড হয়ে গেছে। তাহলে হিউম্যান বন্ড মানে কি? মানে হচ্ছে যে আমাদের যে ইন্ডিভিজুয়ালিজম, এটা এত র্যাম্পেন্ট, যেটা আমি তোমাদের বলেছি যে পাখিটা ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন বাদার। এর মানেটা হচ্ছে যে দ্যাট ইজ দ্য ফ্রেলটি অফ হিউম্যান বন্ড। হ্যাঁ, এবং সে কি করে? সে তোমার শত লোকের মন জয় করে। ঠিক আছে? এর মানে শত লোকের মন জয় করে মানে কি? র্যাম্পেন্ট। এর মানেটা হচ্ছে তার কোনো এবং তুমি যদি তাকে মনের খাঁচায় বেঁধে রাখতে চাও, দ্যাট উইল বি হোপলেস। হ্যাঁ, তুমি পারবে না, কারণ সে র্যাম্পেন্ট। সুতরাং whether male or female, if you are rampant, if you have if you um, if you have become a rampant individual, then you lose the human bond. সুতরাং আমরা দেখি যে এই র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিজমের যে চর্চা আমরা করছি, আমাদের এটাকে বলে অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোল, আনটেম ডিজায়ার
যে আমরা লালন করছি, এটার মধ্য দিয়ে আমরা পারিবারিক সম্পর্ক, তারপরে আত্মীয় স্বজনের সম্পর্ক, আমাদের যে দায়িত্বশীলতার সম্পর্ক বোধ, এগুলো কিন্তু সব দুর্বল হয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে মানুষ মানুষ এখন কোথায় চলে যাচ্ছে? কনফ্লিক্টিং ডিজায়ারের মধ্যে চলে যাচ্ছে। যে কনফ্লিক্টিং ডিজায়ারটা কি? কনফ্লিক্টিং ডিজায়ারটা হলো ফ্রিডম ভার্সাস লুজ ব্যান্ড, সিকিউরিটি ভার্সাস টাইটেনিং বন্ড। এবং এর মানে হচ্ছে যে মানুষ র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিটির মধ্যে আছে ঠিকই, কিন্তু এটা আবার কনফ্লিকচুয়াল হচ্ছে। কিভাবে কনফ্লিকচুয়াল হচ্ছে? সেটা হচ্ছে ফ্রিডম ভার্সাস লুজ বন্ড। এখনো তুমি ফ্রিডম চাচ্ছ, হুম, তুমি চাচ্ছ যে তোমার ফ্রিডম, তুমি চাচ্ছ তোমার সেক্সুয়াল ডিমান্ড পূরণ করতে, তুমি চাচ্ছ একাধারে কয়েকজনের সাথে লাভ ব্যাপারে জড়িয়ে পড়তে, ঠিক আছে? এবং বিয়ের আগে যেটা তোমরা দেখো এখন, হ্যাঁ তোমরা দেখো যে লিভিং টুগেদার কালচার নাই, কিন্তু লিভিং টুগেদার অপ্রাতিষ্ঠানিক ভাবে কিন্তু বিভিন্ন ভাবে চলছে। কেননা বর্তমানে সেই তোমার হোটেল বার রেস্টুরেন্ট, সেগুলো কিন্তু সেই সুযোগগুলো তৈরি করে দিয়েছে, এবং কন্ট্রাসেপটিভ যে অ্যারেঞ্জমেন্ট সেটা করে দিয়েছে, টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে দিয়েছে। সুতরাং মানুষ এখন প্রেমের নামে সেক্সুয়াল ডিজায়ারটাকে পূরণ করাকে একটা হাতিয়ার হিসেবে দেখেছে। তো সেই জায়গাটা আমরা বুঝতে হবে যে আসলে লাভ কি, আসলে লাভের জায়গা আছে। লাভ এখন, যেটা বাউম্যান বলেছে, যে সেটা হলো লাভ এখন সেক্সুয়ালিটির মধ্যে কিন্তু প্রবেশ করেছে। এবং এই কারণে কিন্তু বাউম্যান বলেছেন যে এখন একটা হলো সেক্সুয়ালিটিকে যদি লাভের মধ্যে, একটা হলো মানুষ রোমান্টিক লাভের মধ্যে জড়িয়ে পড়ে, সেটার মধ্যে একটা সিস্টেমেটিক ভাবে সে সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে যদি সে প্রবেশ করে, এটাকে আমরা ইরোটিক কালচার বলতে পারি। কিন্তু এখন এই ইরোটিক যে কালচার, সেটা হলো ইরোটিক কালচারটা এখন সেক্সুয়াল অ্যাক্ট হিসেবে কিন্তু চলে আসে। হ্যাঁ, যেটা আমরা বলতে যে ইরোটিক প্লেসিং অফ সেক্সুয়াল অ্যাক্টস, সেটা কি, সেটা হলো যে ইরোটিসিজম যে একটা সিস্টেমেটিক ওয়েতে চলবে, এখন তা চলছে না। কেন? কারণটা হলো আমাদের আমাদের যে অপেক্ষা করা, আমাদের যে ধৈর্য ধরা, আমাদের যে টলারেন্স পাওয়ারটাকে বাড়ানো, উই হ্যাভ লস্ট আওয়ার টলারেন্স পাওয়ার। কেন? কারণ উই আর নট রেগুলেটেড বাই দ্য সোসাইটি, এবং উই হ্যাভ লস্ট আওয়ার সেলফ কন্ট্রোলিং পাওয়ার। তাহলে একটা হলো যে টেকনোলজিক্যাল সাপোর্ট এমন ভাবে এসেছে যে তোমার স্মার্টফোন তোমার হাতে, মোবাইল ফোন তোমার হাতে, কম্পিউটার তোমার হাতে। এখন তুমি পর্নোগ্রাফি তোমার কাছে খুব হাতের নাগালে। এখন তুমি তোমার মেসেজিং করতে পারো, দ্রুত টেক্সটিং করতে পারো, তোমার ফ্রিডম আছে। তোমার ফ্রিডম আছে বলে তুমি কি করতে পারো, তোমার এটাকে বলে তোমার ফ্রিডম আছে বলে তুমি তোমার ফ্রিডম অফ, তুমি একাধারে কয়েকজনের সাথে কিন্তু রিলেশনশিপের মধ্যে যেতে পারো, ঠিক আছে? এখন ফ্রিডম আছে বলে তুমি এখন মানুষের ট্রাস্ট এগুলো কমে গেছে। কেন? কারণটা হলো মেসেঞ্জারে দেখা যায় যে একজন যে কয়জনের সাথে চ্যাটিং করছে, এটা বুঝে মুশকিল। কয়জনের সাথে যে লাভ রিলেশনের বা মধ্যে জড়িয়ে গেছে, এটা বুঝে মুশকিল। এবং আমি যখন স্মার্টফোন নিয়ে আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম, এবং আমি তথ্যগুলো সরাসরি পেয়েছি, এবং তথ্যগুলো বলছে যে সে একাধারে কয়েকজনের সাথে চ্যাটিং করছে, কিন্তু যাদের সাথে চ্যাটিং করছে তারা কেউ জানে না, কিন্তু অন্যরা জানে যে অনলি সে তার সাথে চ্যাটিং করছে। মানে there is huge possibility to cheat them. There is as you are supported by the technology. তাহলে টেকনোলজি তোমাকে সাপোর্ট করেছে যে যে আগে চিটিং করলেও ওটা বুঝে ধরা পড়াটা খুব সহজ ছিল, কিন্তু মেসেঞ্জার সিস্টেমে হ্যাক করা ছাড়া, যদি হ্যাক করতে পারে কেউ তাহলে হয়তো কিছু বুঝতে পারে, কিন্তু উইদাউট হ্যাকিং নর্মালি তুমি বুঝতে পারবে না যে সে তোমার সাথে চিটিং করছে। তাহলে দেখা যাচ্ছে যে with the grace of modern technology, with the grace of smartphone, তোমার with the grace of computer dating, we get more connections based on demand. এটা কে বলেছে? মানে তোমার জিগমুন্ড বাউম্যান বলেছেন। বাউম্যান বলছেন যে আমরা কিন্তু অনেক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছি, সম্পর্ক মানে মোর কানেকশন, আমরা অনেকের সাথে কানেক্টেড হতে পারছি। তোমার with a single time, within a single time we can make huge connections with many people. এর মানেটা কি? যে বেসড অন ডিমান্ড, আমাদের ডিমান্ড আছে বলে
আমরা বিভিন্ন কারণে আমরা লেখাপড়ার জন্য যোগাযোগ করি। হ্যাঁ, হয়তো অনেক সময় হয় যে ২-৩টে পারপাস একসাথে হয়ে যায়। অনেক সময় কোনো পারপাসকে আমরা উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করি। যেমন একটা ছেলে তার ক্লাসমেটকে বা তার ফিমেলকে বলছে, "আমি তোমার কাছ থেকে এটা বুঝতে চাই। আমার লেখাপড়া এটা বুঝিয়ে দাও।" তারপর বলছে যে, "এটা তোমার মানে এই লেখাপড়াটাকে আমি এটা বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দাও।" অথবা ক্লাস লেকচারটা শেয়ার করো। অথবা আচ্ছা এটা আমি বুঝতেছি না। অথবা ও তখন জিজ্ঞেস করে, "তুমি এটা কি বুঝো?" ঠিক আছে? এভাবে করতে আবার তখন আবার ব্যক্তিগত কথা বলা হয়। হ্যাঁ, তোমার কে কে আ কে মানে কে তোমার কার কণ্ঠ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার ছোট ভাই বা ছোট বোন। ঠিক আছে? তাকে একটু দেখি। হ্যাঁ? এভাবে করতে একটা ইন্টারেকশন ডেভেলপ করে এবং এইভাবে আস্তে দেখা যাচ্ছে যে কম্পিউটার ডেটিং এর মধ্যে সে আরো বেড়ে গেছে। এখন সে যে একজনের সাথে কম্পিউটার ডেটিং এ আছে তা না। সে অনেকজনের সাথে কম্পিউটার ডেটিং এ থাকতে পারে। এবং এবং এটাকে আনরিলায়েবিলিটি এখন বেড়ে গেছে। কারণ টেকনোলজি এই সুযোগটা তৈরি করে দিয়েছে এবং আমাদের মানুষের মন মানসিকতাটা এত ভালো বা পরিশুদ্ধ নয় যে সে নিজেকে এভাবে কন্ট্রোল করতে পারছে। কিন্তু টেকনোলজি যখন সাপোর্ট দিয়েছে তখন সে তার আম ইনস্টিংচুয়াল যে ডিজায়ার যে অনেকের সাথে সম্পর্কিত হওয়া, এটা কিন্তু এই সুযোগটাকে সে ব্যবহার করছে। এবং স্বাভাবিকভাবে আমাদের এখন এই যে লিকুইডিটির সময় আমরা একাধারে কয়েকজনের সাথে যে যোগাযোগ করছি, এর মধ্যে কারোর সাথে কাউকে বেশি ফেভার করি, কাউকে কম ফেভার করি, কিন্তু আমরা মনে করি যে একাধারে কয়েকজনের সাথে যোগাযোগ করছি। এবং এই যোগাযোগের মধ্য দিয়ে যেটা হয়ে গেছে সেটা হলো তোমার তোমার এটাকে বলে আম এটাকে বলে ফ্রিডম এবং ভার্সাস লুজ বন্ড। এই জিনিসটা তৈরি হয়ে গেছে। একটা হলো আমি ফ্রিডম এর মধ্যে দিয়ে তুমি তোমার ফ্রিডম এর মধ্যে দিয়ে অনেকজনের সাথে কমিউনিকেটেড হচ্ছে, অনেকজনের সাথে রোমান্টিক অ্যাফেয়ারে জড়িয়ে গেছো বা ৪-৫ জনের সাথে জড়িয়ে গেছো। কিন্তু একটা পর্যায়ে তুমি হয়তো একজনকে বিয়ে করেছো। হুম? এবং কাকে বিয়ে করেছো? দেখা যাচ্ছে যে তুমি যাকে বেশি প্রেফার করো অথবা যার ২ জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা যখন বেটার হয়েছে তখন তাকে বিয়ে করেছো। এখন বিয়ে করার পরে এখন একটা সময় দেখা যায় সংসারের মধ্যে দায়িত্ব বিষয় রেসপন্সিবিলিটির বিষয় আছে, পারস্পরিক বোঝাপড়ার বিষয় আছে। এগুলোর মধ্যে একটু প্রবলেম হলেই দেখা যাচ্ছে যে সে আগে যে ৪-৫ টার সাথে তার আগে ডেটিং ছিল, তার মন আবার ওদিকে চলে যাচ্ছে। কেন? কারণ এখানে সে একটু এখানে সে যেরকম চেয়েছিল, যেরকম হ্যাপিনেস বা যেরকম ডিজায়ার ফিল আপ করতে চেয়েছিল সেটা হচ্ছে না বলে সে কি করছে? দেখা যায় তার হাসব্যান্ড বা তার ওয়াইফ জব করে, এখন সে ঘরে আছে বা অফিসে আছে। সে মনে করে যে আচ্ছা আই এম নট স্যাটিসফাইড। হ্যাঁ, আই ক্যান কাম ব্যাক টু টু দেম, হ্যাঁ, উইথ হোম আই ওয়াজ কানেক্টেড। এখন এর মানে সে প্রিভিয়াস রিলেশনের মধ্যে আবার ব্যাক করে। কিভাবে করে? দেখা যায় একজনের সাথে একজন তো সেটেল আছেই। হ্যাঁ, তখন সে মনে করে আচ্ছা আমি এবার আরেকজন আমার আগে যাদের সাথে সম্পর্ক ছিল তার সাথে একটু যোগাযোগ করি দেখি। ওরা বলে কি খবর, কেমন আছে, তোমার সুখে জীবন যাপন কাটছে কিনা। হ্যাঁ, ও বলছে না রে আমার খুব ভালো লাগছে না, মানে অশান্তি লাগছে, খারাপ লাগছে, এই সংসার একটা বিরক্তিকর বিষয়। হ্যাঁ, এত দায় দায়িত্ব মানে এগুলো পারা যায় না, ভালো লাগে না, এরকম করে অনেক রকম করে একটা মানে একটা সফটলি সে কথা বলে এবং তার সাথে আবার সে ডেটিং এর মধ্যে যুক্ত হয়। তখন দেখা যাচ্ছে ওয়াইফ দেখে যে হাজবেন্ডের তো আগে এমন ছিল না, এখন এমন করে কেন? বা তার মধ্যে সে কেন জানি সে কেন জানি উদাসীন মনে হচ্ছে, অন্যদের সাথে কেন জানি মনে হচ্ছে সময় কাটাচ্ছে। এই যে তখন তার কিন্তু সাসপিশন ডেভেলপ করে এবং বন্ডটা তখন লুজ বন্ড তৈরি হয়। এখন ফ্রিডমই কিন্তু লুজ বন্ড তৈরি করেছে, কিন্তু ফ্রিডম এবং লুজ বন্ড আবার কনফ্লিকচুয়াল হয়ে গেছে। কেন? তোমার এখন তোমার লুজ বন্ড এবং ফ্রিডম এই দুটো দ্বান্দ্বিক হয়ে গেছে কেন? কারণটা হলো তোমার লুজ বন্ড তোমার দেখা গেছে যে তোমাকে কি করেছে, তুমি যখন ফ্রিডমের মধ্য দিয়ে তুমি কি ফ্রিডমের কারণেই দেখা গেছে লুজ বন্ড হয়ে গেছে। কিন্তু আবার তুমি মনে করছো যে এই লুজ বন্ড আমার ফ্রিডমের এখন জন্য মানে এই লুজ বন্ডই এখন আমার ফ্রিডমের জন্য তোমার বা আমার ফ্রিডমের জন্য লুজ বন্ডের জন্য আমার ফ্রিডমটাকেই আমি এখন একটা দায় হিসেবে দেখছি। সেটা হলো যে আমি যদি ফ্রিডমে যাই আমি লুজ বন্ডে যাব, কিন্তু আমি ফ্রিডমও ছাড়তে পারি না। ঠিক আছে? ফলে যেটা হচ্ছে সেটা হলো যে আমাকে আমার ডিজায়ার আমি ফ্রিডমের মধ্যে গেলে লুজ বন্ড হচ্ছে, আবার লুজ বন্ডের মানে লুজ বন্ডে গেলে আমি শান্তি পাচ্ছি না। ফলে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের লাভ অ্যাফেয়ারের মধ্যে
অথবা অ্যাপের মধ্যে আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা আনফ্রিডম কিন্তু একটা তৈরি করে আমাদের মানসিকভাবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা কি করছি, আমরা একটা লুজ বন্ড স্ট্রাকচার বা লুজ বন্ডের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা তৈরি করছি। আবার একটা জিনিস আছে যে সেটা হলো সিকিউরিটি ভার্সাস টাইটেনিং বন্ড। সিকিউরিটি একটা জিনিস হলো সিকিউরিটি, একটা হলো টাইটেনিং বন্ড। সিকিউরিটিটা কি? সিকিউরিটিটাই হলো যে এটাকে বলে তুমি ফ্যামিলির মধ্যে দেখো টাইটেনিং বন্ড, ঠিক আছে? ফ্যামিলির মধ্যে তোমার অল আর রেসপন্সিবল, হ্যাঁ, প্রত্যেকের প্রতি দায়িত্বশীল, প্রত্যেকের জায়গাকে, যেমন তুমি অফিসের কাজ যদি ঘরে করো, তোমার অফিসের কাজ তুমি ঘরে করছো, তোমার ওয়াইফই বলবে যে এই তুমি অফিসের কাজ ঘরে কেন করো, তখন তুমি মনে করো দ্যাট ইজ টাইটেনিং বন্ড। হ্যাঁ, তাহলে দেখা যায় ফ্যামিলির মধ্যে তুমি লক্ষ্য করছো টাইটেনিং বন্ড। হ্যাঁ, তোমার অফিস বলছে যে আমাকে, তোমার অফিস থেকে বলছে কাজ তোমাকে এতদিনের মধ্যে দিতে হবে, তুমি বাসায় এসো তোমাকে কাজ করতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে, বা একজন যারা রিসার্চ করে তাদেরকেও তো ঘরে অফিসে কাজ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে সে তখন মনে করে যে একটা টাইটেনিং বন্ড অনুভব করে, ঠিক আছে? আবার তুমি দেখা যাচ্ছে যে ঘরের বাইরে যাচ্ছ, হ্যাঁ, তোমার আবার ঘরের মধ্যে আবার তোমার রয়েছে সিকিউরিটি। তাহলে ঘরের মধ্যে রয়েছে সিকিউরিটি, ঘরের মধ্যে রয়েছে টাইটেনিং বন্ড। হ্যাঁ, কিন্তু দুটোই কিন্তু তোমার টাইটেনিং বন্ড পছন্দ করো না, কিন্তু সিকিউরিটির জন্য আবার এই টাইটেনিং বন্ড দরকার। এখন মানুষ কি করে, মানুষ ফ্রিডমের চর্চা করতে গিয়ে সে কি করে, সে সে মনে করে বহু মানুষের সাথে চলাফেরা, বহু মানুষের সাথে আড্ডা, বহু মানুষের সাথে কফি আড্ডা, বহু মানুষের সাথে বাইরে যাতায়াত, এগুলো যদি না করি তাহলে জীবনের এনজয়মেন্ট কি রইলো, ঠিক আছে? তখন দেখা যায় ফ্রিডমের চর্চা করতে গিয়ে তোমার বন্ডটা লুজ হয়ে গেছে, ঠিক আছে? তখন এই ফ্রিডম এবং লুজ বন্ড, এই দুটো কিন্তু একটা দ্বান্দ্বিক অবস্থায় চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে ফ্রিডম থেকে লুজ বন্ড হচ্ছে, আবার ফ্রিডম এবং লুজ বন্ড কিন্তু দ্বান্দ্বিক হয়ে গেছে। সিকিউরিটি এবং টাইটেনিং বন্ড, ঘরের মধ্যে টাইটেনিং বন্ড আছে, আবার তুমি তোমার ঘরের মধ্যেই আবার সিকিউরিটি রয়েছে, কিন্তু দুটো দ্বান্দ্বিক। কেন দ্বান্দ্বিক? কারণ তুমি তো টাইটেনিং বন্ড চাও না, সে কারণে তোমার এটা দ্বান্দ্বিক। কিন্তু সিকিউরিটি তুমি চাও, এই কারণে তো এটা দ্বান্দ্বিক। তুমি ফ্রিডম চাও, কিন্তু তুমি আবার লুজ বন্ড চাও না, ঠিক আছে? তুমি ফ্রিডম চাও কিন্তু লুজ বন্ড চাও না, কিন্তু অটোমেটিক্যালি লুজ বন্ড হয়ে গেছে, কারণ ফ্রিডম চাও, এই কারণে এটা দ্বান্দ্বিক। তাহলে চাওয়াটার মধ্যে একটা দ্বান্দ্বিকতা, হ্যাঁ, এই জন্য ডিজায়ার হলো কনফ্লিকচুয়াল। এর মানে ডিজায়ারটা কনফ্লিকচুয়াল। তাহলে তুমি ফ্রিডম চাও, কিন্তু অ্যাজ এ কনসিকুয়েন্স লুজ বন্ড হবে। হ্যাঁ, কারণ আমরা যে ফ্রিডমের চর্চা করছি এটা লুজ বন্ড ইজ দা মানে ইনএভিটেবল। কিন্তু আমি আবার লুজ বন্ড চাই না, আমি চাই টাইটেনিং। তুমি কি চাও যে তোমার ওয়াইফ অন্যদিকে যাক? কিন্তু তুমি তো ফ্রিডমের চর্চা করছো, কিন্তু তুমি ও ফ্রিডমের চর্চা করছে, কিন্তু এর ফলে লুজ বন্ড হচ্ছে, আর লুজ বন্ড হচ্ছে হলে তোমাদের রিলেশন, তোমরা লুজার হচ্ছে। এই যে লুজার হচ্ছে এটা ফ্রিডমের কারণে, কিন্তু আমরা ফ্রিডমও ছাড়তে চাই না। ফলে এই দুটো ডিজায়ার দ্বান্দ্বিক হয়ে গেছে। আমরা আমরা সিকিউরিটিও চাই, হ্যাঁ, আবার তোমার টাইটেনিং বন্ডও চাই, দুটোই চাই, কিন্তু দুটো হয় না। এখন দেখা যায় যে ইয়া এটাকে বলে যে নারী, আমরা বলি যে নারী বাইরে রেপড হয়, ইপটিজিং এর শিকার হয়, তাহলে সে কেন বাইরে যাবে না? কিন্তু বাইরে গেলে সে ইনসিকিউরিটি ফিল করে, ঠিক আছে? সে ঘরে বেশি বেশি সে ঘরে বেশি সিকিউরিটি ফিল করে, কিন্তু ঘরের মধ্যে আবার দেখে টাইটেনিং বন্ড, সেটা কি রেগুলেশন। ফলে আমরা দেখি যে সিকিউরিটি এবং টাইটেনিং বন্ডের মধ্যে একটা কনফ্লিক্টিং ডিজায়ার আমরা লক্ষ্য করি। এই এইটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে যে আমাদের এটা বলে প্লাস্টিক যে ডিজায়ার, আমাদের ডিজায়ারের শেষ নেই, আকাঙ্ক্ষার শেষ নেই। ফলে আমাদের লাভ এখন লিকুইড হয়ে গেছে, সেমি ডিটাচড কাপল হয়ে গেছে। সেমি ডিটাচড কাপল মানে কি? লিকুইড লাভ মানে হচ্ছে সেমি ডিটাচড কাপল মানে হচ্ছে যে আমরা আমাদের যে কাপল, আমরা এই যে কাপল আমরা বলি না, তোমরা যখন ফেসবুকে তোমরা ছবি দেখো, ছবি দেখে তুমি লেখো হ্যাপি কাপল, হ্যাপি ফ্যামিলি, হ্যাঁ, তোমরা এগুলা লেখো, যে কমেন্ট করো, এবং এগুলা একটা ভদ্রতা বশত আমরা বা তোমরা কমেন্ট করো যে হ্যাপি ফ্যামিলি, হ্যাপি কাপল। কিন্তু কতটুকু হ্যাপি কাপল এটা কি বোঝা যায়? কারণ সেমি ডিটাচড কাপল যেটা লিকুইড লাভ থেকে আসে, যেটা জিমন বামেন বলেছেন, সেমি ডিটাচ মানে কি? দেন নট টোটালি ডিটাচ বাট সেমি ডিটাচ। তাহলে দে আর কাপল নট হ্যাপি বাট সেমি হ্যাপি। এর মানে হলো সেমি ডিটাচ, যে সেটা হলো যে তোমরা বুঝতেইছো যে তোমাদের দুইজনের মধ্যে আগের মতো সেই ক্লোজ, সেই ঘনিষ্ঠ, সেই সম্পর্কটা নাই। সেমি ডিটাচড কাপল মানে তোমার ডিটাচমেন্ট আছে, তবে সেটা সেমি, ঠিক আছে?
এখন এই সেমি ডিটেচ কাপল মানে হচ্ছে you have your mind is not attached to your wife or husband. এর মানে তোমার মাইন্ডটা, your mind can go beyond the তোমার ফ্যামিলি রিলেশনশিপ। এর মানেটা হচ্ছে যে সেমি ডিটেচ কাপল কেন হচ্ছে, কারণ আমি যে এই যে বলছি যে তোমাদের মানুষের এখন বহুজনের সাথে যখন সম্পর্ক হয় তখন সে সেমি ডিটেচ কাপলে যাবে। অনেক সময় দেখা যায় যে সে রোমান্টিক রিলেশনে ছিল না, বিয়ের পরে সে অফিসিয়াল ওয়ার্ক করতে গিয়ে, সে প্রজেক্টের কাজ করতে গিয়ে তার মানে মানুষ তো ইনস্টিংচুয়াল, এবং মানুষ আড্ডা দিতে গিয়ে তার কারো প্রতি তোমার এটাকে বলে কারো প্রতি তোমার ঝোঁক প্রবণতা বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে সে অন্যদের দিকে আড্ডা দিচ্ছে, আবার ঘরে এসে সে তোমার ওয়াইফের সাথে পারিবারিক সম্পর্ক কাটাচ্ছে। তখন ডিটাচমেন্টটা সেমি হয়ে গেছে, ঠিক আছে? তো সেমি ডিটাচ মিন সেমি অ্যাটাচড, ঠিক আছে? এখন এই লিকুইড লাভের একটা বৈশিষ্ট্য হলো, মানুষ যখন অনেকগুলো রিলেশনশিপ তৈরি করে, একাধিক রিলেশনশিপ তৈরি করে, তখন একটা জিনিস আছে মানুষের মাইন্ডের মধ্যে, টপ পকেট রিলেশন। টপ পকেট রিলেশন মানে হচ্ছে দেখা যাচ্ছে যে তার ঘরে হাজবেন্ড বা তার ঘরে তার যে হাজবেন্ড বা ওয়াইফ আছে, এখন সেখানে সে দেখা যাচ্ছে যে সে মনে করে যে আই এম নট স্যাটিসফাইড, হ্যাঁ, উইথ দিস ফ্যামিলি লিভিং। কিন্তু সেখানে সে দেখে যে তার টপ পকেট রিলেশন, এর মানে হচ্ছে যে আরো যে কয়টা আছে এদের মধ্যে টপিকে আছে, সে পকেটের মধ্যে কিন্তু একটা টপ পকেট রিলেশনটা রাখে, ঠিক আছে? তাহলে পকেটের মধ্যে যে টপ পকেট রিলেশন রাখে সেটা কি? সেটা হলো যে তার আরো কিছু মানে চয়েসের মধ্যে আছে, কিন্তু সেটাকে সে সুযোগ মতো কিন্তু টান দিবে, ঠিক আছে? সুতরাং সে টপে রাখে। এবং আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম স্মার্টফোনের যে সাথে রোমান্টিক রিলেশনের সম্পর্ক, এটা নিয়ে যখন আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তখন আমাকে একজন বলেছিল যে দেখেন, আমি কিন্তু কয়েকজনের সাথে সম্পর্ক রাখি, এবং এর মধ্যে আমার একজনকে রাখি যে শি ইজ দা মানে গ্রেটেস্ট, শি ইজ দা হাইয়েস্ট চয়েসেবল পারসন টু হিম। এর মানেটা হলো সে মনে করে যে তার মধ্যে হাইয়েস্ট একজন, তো বাকিগুলোর মধ্যে কেন রাখো? আমি তখন জিজ্ঞেস করছি, আপনার ঠিক আছে একজন আপনার গ্রেটার চয়েস, হ্যাঁ, কিন্তু বাকিগুলোর মধ্যে? তখন সে বলছে আসলে বাকিগুলোর মধ্যে রাখি এই জন্য গ্রেটার চয়েসটা তো ছুটে যেতে পারে। এর মানে গ্রেটার চয়েসটা যদি ছুটে যায়, তাহলে এই যে বাকিগুলো যে আছে এগুলোর মধ্যে পরে একটাকে আবার টপ পকেট রিলেশনে বানিয়ে ফেলবে। এর মানেটা হলো টপ পকেট রিলেশন কালচার, এটা এখন লিকুইড লাভ কালচারের মধ্যে আছে, যে কয়েকটাকে রাখা, কয়েকটাকে এটাকে বলে যেমন ইন্ডাস্ট্রিতে কি করে, ইন্ডাস্ট্রির মধ্যে একটা রিজার্ভ আর্মি বলে। ইন্ডাস্ট্রিতে যেটা তোমরা মার্কসের থিওরি যদি পড়ে থাকো, সেখানে দেখছে রিজার্ভ আর্মি মানে কি, যে ইন্ডাস্ট্রিতে অনেক মানে ইন্ডাস্ট্রিতে লেবার দরকার, এখন অনেক আনএমপ্লয়েড তারা রেখে দেয়। কেন? এই আনএমপ্লয়েড লেবাররা হলো রিজার্ভ আর্মি। কেন? যদি এরা তোমার এটাকে বলে শ্রমের মজুরি বাড়ানোর জন্য দাবি দেওয়া করে, তখন ওদেরকে চাকরি থেকে ছড়িয়ে দিয়ে রিজার্ভ আর্মি থেকে টান মারবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য রিজার্ভ আর্মি। এখন লাভ রিলেশনের মধ্যে হয়ে গেছে কি রিজার্ভ লাভার, এই রিজার্ভ লাভার কিন্তু রয়ে গেছে। এখন এই শব্দটা কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারি, সেটা হলো এই লিকুইড লাভ। এখন লাভ কালচারের মধ্যে আমরা যদি দেখি, সেটা হলো মানুষ এখন স্মার্টফোন কালচারের মধ্যে যদি আমরা দেখি, কম্পিউটার ডেটিং কালচারের মধ্যে আমরা যদি দেখি, সেটা হলো রিজার্ভ আর লাভার আমরা রেখে দিই। এই রিজার্ভ লাভারদের মধ্য থেকে কি করি, কারণ ফ্যামিলির মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, তখন ওই যে রিজার্ভ আর্মি আছে বা রিজার্ভ লাভার আছে, রিজার্ভ লাভারের মধ্যে থেকে সে কম্পিউটার ডেটিং করে আবার একজনের সাথে বের হয়ে আসে, হয়তো একজনকে তালাক দিয়ে দেয়, এবং ওই রিজার্ভ লাভারদের মধ্যে একজনকে নিয়ে সে তারপর আরেকটা সংসার করা শুরু করে। অথবা সে ফ্যামিলিতে তার ওয়াইফ রেখেও সে মনে করে যে সে সেক্সুয়াল সিকিউরিটি এখানে মনে করে না, সে ডিমান্ড ফিল আপ হচ্ছে মনে করে না, সে তখন রিজার্ভ লাভারদের মধ্যে থেকে একজনের সাথে ডেটিং করে তোমার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে চলে যায়। তো এইভাবে দেখা যায় যে ফ্যামিলির যে কাপলিং এটা দুর্বল হয়ে গেছে, এবং তোমার এবং এটা এই ফ্যামিলি যে দুর্বল হয়ে গেছে, দে আর নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। কারণটা হলো উই আর টেস্ট সিকার। তোমরা যখন খাবার খাও তোমরা কি করো, আমরা কি করি যে কোন খাবার টেস্টি, যে খাবারটা টেস্টি আপনি সেটা বেশি খায়। অনেকে আছে যে গরুর মাংস বেশি খায়, কেন? এটা মোর টেস্টি। মাছ কম খায়, কেন? মাছ কম টেস্টি। এখন গরুর মাংস বেশি খাচ্ছে কেন? এটা টেস্টি। এখন মানুষের যখন ইনস্টিংচুয়াল হয়, মানুষের মধ্যে যখন কোনো আদর্শ না থাকে,
তখন সে ইনস্টিংচুয়াল ড্রাইভিং এর মধ্যে থাকে এবং সে তখন কোনটা টেস্টি সেরে, এবং সে মনে করে যে যে মেনটেনিং মেনি ভেরিয়াস রিলেশনশিপ, মেনটেনিং মেনি রিলেশনশিপ ইজ দ্য মোর টেস্টি। হ্যাঁ, এবং এটা অ্যাজ লাইক অ্যাজ রিবেনা, রিবেনা হলো এমন একটা মানে পদার্থ, এমন একটা পদার্থ, সেটা যদি কনসেন্ট্রেটেড হয় তাহলে লেস টেস্ট। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে যদি ঘনীভূত হয় তাহলে লেস টেস্ট, যদি লিকুইড হয় সেটা হলো মোর টেস্ট। এর মানেটা হচ্ছে যখন তুমি একজনের সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক, তুমি মনে করো ইট ইজ নট মোর টেস্ট, ইজ লেস টেস্টি। তো মানুষ মনে করছে যে এখন আমি কম্পিউটার ডেটিং করছি, তার সাথে সে একাধিক ছেলে বা মেয়ের সাথে তোমার মানে রোমান্টিক রিলেশনের মধ্যে জড়িয়ে আছে, সে মনে করে দিস মোর টেস্ট। এই যে মানুষের সাইকোলজিটা, দে আর নট worried about their family, they are not worried about their children, they always they are concerned about his or her instinctual interest. That is the problem. এই জায়গা থেকে যেটা হয়েছে সেটা কি, সেটা হলো তোমার মানুষ ইরোটিসিজমটাকে এখন কমোডিটি বানিয়ে ফেলেছে। এর মানেটা হচ্ছে মানুষ মানুষ ইরোটিসিজম মানেটা হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন বাই ইরোটিসিজম? ইরোটিসিজম মানেটা হচ্ছে যে মানেটা হচ্ছে একটা একটা সিস্টেমেটিক লেভেলে সেক্সুয়াল ডিজায়ার পূরণ করা, লাভ রিলেশনের মধ্য দিয়ে একটা সিস্টেমেটিক কায়দায় গিয়ে, যেমন ধরো তোমার সিনেমার মধ্যে দেখায় ইরোটিসিজম কিভাবে দেখায়, সেটা হলো তোমার নায়ক নায়িকাকে খুব ভালো লেগে গেছে এবং সেখানে দুজনের ব্যাপারে খুবই কেয়ারিং, এবং তারপরে দুজনের ইমোশনটাকে বোঝে। তারপর দেখা যায় দুজনের কেউ একটু বাধার শিকার হলে, মাস্তান কেউ আসলে তোমার নায়ক হিরো কি করে, হিরো হলো তোমার তাকে রক্ষা করে জীবন দিয়ে। তাহলে এই যে তখন তাদের ভিতরে ইরোটিসিজম তাদের ভিতর ডেভেলপ করে, এবং দেখা যাচ্ছে যে এক সময় তাদের প্রতি যখন তোমার আবেগ অতিমাত্রায় চলে আসে, তখন তারা দেখা যাচ্ছে যে একজনের স্যাক্রিফাইসে মুক্ত হয়ে যায়। স্যাক্রিফাইসে যখন মুক্ত হয়ে যায় তখন তারা তোমার এটাকে বলে ফুলের বাগানের মধ্যে চলে যায়। হ্যাঁ, সেখানে গিয়ে তারা ড্যান্স করছে, তারপরে বলছে মানে তোমাকে ছাড়া আমি চলবো না, তোমাকে ছাড়া আমি চলবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই ধরনের তোমার কথাবার্তা গুলো বলে তারপরে তারা একটা স্বপ্নের মধ্যে চলে গেছে, এবং তারপরে একসময় বলছে চলো আমরা কবে বিয়ে করবো। এই দ্যাট ইজ দ্য সিস্টেম। এর মানে এই সিস্টেমের মধ্যে গিয়ে তারা তারপরে বিয়ের ব্যবস্থার মধ্যে যায়, তখন মুভিটা শেষ হয়ে যায়। এখন দ্যাট ইজ দ্য ইরোটিসিজম। কিন্তু এখন ইরোটিসিজমটা একটা কমোডিটি হয়ে গেছে। কেন? কারণ আমাদের ইরোটিসিজম হলো সেক্সুয়াল ডিজায়ার পূরণ করা। ঠিক আছে? আগে কিন্তু রোমান্টিক অ্যাফেয়ারে সেক্সুয়াল ডিজায়ারের চাইতে মন দেয়া নেওয়াটা ছিল ইম্পর্টেন্ট, যে সেক্সুয়াল বিষয়টা ছিল সেকেন্ডারি। এখন আমাদের আগে যেমন রোমান্টিক ক্লাবের মধ্যে দেখা যেত, রোমান্টিক ক্লাবের মধ্যে দেখা যেত যে মিউচুয়াল অ্যাটাচমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সেক্সুয়াল অ্যাটাচমেন্ট। এখন আমাদের কাছে যে লাভ রিলেশন আছে, দ্যাট ইজ নট লাভ, দ্যাট ইজ সেক্সুয়াল অ্যাটাচমেন্ট। তাহলে দেখা গেছে এখন মানুষের মধ্যে মানুষ কাকে ভালোবাসতে চায়? যার কাছে সে সেক্সুয়ালিটিটাকে বেশি অনুভব করে। হ্যাঁ, এর মানে হলো হু ইজ সেক্সুয়ালি অ্যাট্রাক্টিভ, হি অর শি ইজ হিরো অর হিরোইন। এর মানেটা হলো সেক্সুয়াল অ্যাট্রাকটিভনেস, এই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আমরা কি করেছি, ইরোটিসিজমটাকে একটা পণ্যের মতো বানিয়ে ফেলেছি। পণ্যটা কি? পণ্য হলো আমরা এটাকে ভোগ করি। পণ্যটা কি? পণ্যটা হলো আমাদের ভোগের বিষয়, ত্যাগের বিষয় না। সুতরাং ইরোটিসিজমটাকে আমরা একটা ভোগের মানে কায়দায় নিয়ে গেছে। সুতরাং এখন যে তোমার লাভ রিলেশন যেভাবে চলছে, হ্যাঁ, যেভাবে ডেমোক্রেটিক ওয়েতে লাভ রিলেশন চলছে, ইট ইজ নট লাভ রিলেশন, ইট ইজ দ্য systematic way of fulfilling sexual desire, but we don't know what is occurring অথবা which are occurring behind the scene. এর মানেটা হচ্ছে যে এখন মানুষের লাভ রিলেশনের আড়ালে তার সেক্সুয়াল ডিজায়ার পূরণ করাটাকে সে, এবং অনেকেই যেটা আমরা সোশ্যালজিক্যাল অ্যানালাইজ করতে যাচ্ছি বলে বলছি, তা না হয়তো এগুলো এই সেন্টেন্স গুলো আমরা বলি না। সেটা হলো দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ডিজায়ার পূরণ করার চিন্তা থেকেই সে লাভ রিলেশনে জড়িয়ে গেছে। that is highlighted by the Zygmunt Bauman. Zygmunt Bauman বলছে যে এখন আমাদের কাছে সেক্স আসলে ইম্পর্টেন্ট, লাভ ইজ নট ইম্পর্টেন্ট। ঠিক আছে? সুতরাং আমরা লাভ শব্দটাকে ব্যবহার করছি সেক্সুয়াল ডিজায়ার পূরণ করার জন্য। সুতরাং তুমি এখন দেখা একজন ছেলে একজন নারীর খুব প্রশংসা করছে, কেন? কারণ শি ইজ মোর সেক্সুয়াল,
ঠিক আছে। মানে তার পয়েন্ট হলো সেক্সুয়ালিটি, এর মানে সে তাকে ভালোবাসে না, সে অ্যাজ এ হিউম্যান ওই ফিমেলকে ভালোবাসে না, সে ভালোবাসে সেক্সুয়ালিটিকে। এর মানে হলো সে তার ডিমান্ড পূরণ করছে, সে কনজিউমার লাইফ লিড করতে চায়, এর মানে কনজিউমারিজমের মধ্যে সে প্রবেশ করেছে। সুতরাং সে লাভ লাভের যে ধর্ম সেটা ইম্পর্টেন্ট না, তার কাছে ইম্পর্টেন্ট হলো কনজিউমারিজম। এর মানে সে ভোগবাদিতার মধ্যে আছে। এর মানে সে কেন একাধারে কয়েকটা মেয়ের সাথে অথবা কয়েকটা ছেলের সাথে সে সংযুক্ত আছে, কেন? কারণ তার সেক্সুয়াল ডিজায়ার ইম্পর্টেন্ট, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট, মাস্তি আড্ডা কনজিউম করা, তোমার এগুলো তার কাছে ইম্পর্টেন্ট। সুতরাং এটা হলো র্যাম্প্যান্ট উদ্দেশ্য, মানে উশৃঙ্খল একটা জীবন যাপনের মধ্যে মানুষ চলে গেছে। সুতরাং মানুষ যদি ফ্যামিলিও গঠন করে, মানে এত র্যাম্পেন্ট হয়ে গেছে যে তোমার লিভিং টুগেদার দিয়েও যে সমাধান হবে তা না। কারণটা হলো সে ফ্যামিলি, একটা সন্তানের জন্য ডিজায়ার তো মানুষের আছে, সন্তানের জন্য ফ্যামিলি গঠন করেছে, তারপরেও সে লিভিং টুগেদারে চলে যাচ্ছে। এর মানেটা হচ্ছে সে তখন ফ্যামিলিকে কি করছে, ডিপ্রাইভ করছে। মানে আমরা দেখি যে তোমার সেক্সুয়ালিটি হ্যাজ বিকাম এ কমোডিটি ইন দ্য নেম অফ ইরোটিসিজম, এবং বলছে যে সেক্সুয়ালিটি অ্যাজ ডেঞ্জারাস, ভোলেটাইল, থ্রেটেনিং। দেখেছো? তাহলে আমরা যে সেক্সুয়ালিটিকে আমরা এত বেশি এমব্রেস করছি বা এত বেশি আমরা কামনা করছি, অথচ বামন বলছে কি যে আমাদের মোর কানেকশন তৈরি করার কারণে এবং লিকুইড লাভ রিলেশনে জড়ানোর কারণে আমাদের ভিতরে কি হয়েছে, আমরা যে সেক্সুয়াল অ্যাক্টের মধ্যে প্রবেশ করেছে, হ্যাঁ, ওয়েদার প্রিমেরিটাল অথবা ম্যারিটাল অর এক্সট্রা ম্যারিটাল, হ্যাঁ, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে ডেঞ্জারাস, ভোলেটাইল, থ্রেটেনিং। তাহলে এই সেক্সুয়াল কালচারটা এটা কি হয়ে গেছে, ডেঞ্জারাস হয়ে গেছে। ভোলেটাইল, ভোলেটাইল মানে কি, উদ্বায়ী। ভোলেটাইল মানে হলো এই সেক্সুয়ালিটি এখন আর ফ্যামিলির মধ্যে মানে বাউন্ডেড না, ইট ইজ আনবাউন্ডেড, হ্যাঁ, ইট ইজ ওপেন। সুতরাং ভোলেটাইল হয়ে গেছে, হ্যাঁ, এবং থ্রেটেনিং। এটা এখন তুমি দেখো যে কেন এত রেপ হচ্ছে, কেন এগুলো হচ্ছে, এগুলো কারণ, কারণ সেক্সুয়ালিটি, কারণটা হলো সেক্সুয়ালিটি। এবং সেক্সুয়ালিটি মানেটা হচ্ছে যে তুমি কোনো একটা সুনির্দিষ্ট সূত্র দিয়ে মিলাতে পারবে না। হয়তো বলবে হ্যাঁ এর, আমরা হয়তো বলতে পারি যে এরা, এদের ছেলেদের যদি বিয়ে হতো তাহলে হতো না, হ্যাঁ, সামহাউ রাইট, যে সাধারণত যারা আনম্যারিড তারা রেপের দিকে বেশি বেশি জড়ায়। কিন্তু তোমরা দেখে পরকের মধ্যে তাহলে কেন জড়ায়, এর মানেটা কি? তাহলে পরকের মধ্যে জড়ায় তো তারা, যাদের ফ্যামিলি আছে। আর রেপের মধ্যে যেতে চায় কারা, যারা যারা আনম্যারিড, যারা পরকের মধ্যে যারা ম্যারিডরা জড়ায়। আর রেপের মধ্যে জড়ায় কারা, যারা আনম্যারিড। এখন আমরা দেখি যে ছেলেদের ছেলেদের মধ্যে অনেক ছেলেরা এক ধরনের পলিটিক্যাল পাওয়ার দিয়ে চলে, সে মাসেল পাওয়ার দিয়ে চলে। অনেক ছেলেরা তাদের মানে সুনির্দিষ্ট চাকরি নাই, বেকার তোমার, কিন্তু তারা এক ধরনের ইলিগেল অ্যাক্টের মধ্যে জড়িয়ে থাকে, তারা মাদক সেবন করে, এবং এগুলো কিন্তু দেখা যায় যে তার সেক্সুয়াল যে উত্তেজনা এটা তাকে আরো বাড়িয়ে দেয়। তাহলে দেখা যায় সে ইভা খাচ্ছে, তার ভিতর সেক্সুয়াল যে উত্তেজনা এটা বাড়ছে। তাহলে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তোমার একজনকে দেখছে, তার একজন একটা একজনকে দেখছে, তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এখন আমরা কিন্তু দেখা যায় ওই ইয়াবাকে কন্ট্রোল করতে পারছি না। তাহলে তুমি দেখা যাচ্ছে যে আমরা যারা বলছে এটাকে বলে, যারা বলছে এগুলোর বিচার চাই, দেখা যায় তারা ইয়াবার বিজনেস করে। ঠিক আছে? এখন প্রবলেমটা তো এই জায়গায়, প্রবলেমটা হলো যে এক হলো মানুষের সেক্সুয়ালিটিটাকে কন্ট্রোল করা হচ্ছে না, মানুষের সেক্সুয়ালিটিকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আনা হচ্ছে না। আরেকটা জিনিস হলো যে মানুষ ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, মানুষ এখন সেক্সুয়াল কালচারের মধ্যে প্রবেশ করেছে, এবং সেক্সুয়ালিটি একটা সিডাকটিভ হয়ে গেছে। কিরকম সিডাকটিভ? তুমি দেখো যে এটাকে বলে তোমরা যদি ধর্মীয় গ্রন্থে দেখো, এবং আদম এবং হাওয়ার যেই যে এটাকে বলে হিস্ট্রিটা তোমরা দেখো, যে প্রথম নারী এবং পুরুষ যে আদম এবং হাওয়া, হ্যাঁ, তো এবং অ্যাডাম এন্ড ইভ যেটাকে বলে, এবং তোমার আদম এবং হাওয়ার যেই ঘটনাটা, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ইবলিস তাদেরকে বলেছে যে তোমরা তোমরা একটা তোমরা যদি একটা ফল খাও তাহলে তোমরা অনেক দিন তোমরা বেঁচে থাকতে পারবে। তখন তারা বলছে ঠিক আছে, তাহলে আমরা এই ফল খেলাম। তো ফল খাওয়ার পর দেখা গেছে তাদের যে পোশাক ছিল সে পোশাক অনেক ওপেনিং হয়ে গেছে, হ্যাঁ, তাদের ড্রেস কোড
তোমার ভিন্ন হয়ে গেছে, এমন যে বিষয়টা তোমরা বুঝতে পারছো। এর মানেটা হলো যে এই যে ফলটা, এই ফলটা হলো তোমার সিডাকটিভ, এবং এটা কি করেছে, মানুষের মানুষের সেক্সুয়ালিটিটাকে তোমার ওপেন করে দিয়েছে। ঠিক আছে, তাহলে মানুষ, এর মানেটা হলো যে মানুষের শালীনতাটাকে শেষ করে দিয়েছে, মানুষকে অশালীন করে ফেলেছে। তাহলে আমাদের এখন কালচারটা, আমাদের মিডিয়া কালচার, সব কালচারের মধ্যে হলো, সেটা হলো যে আমরা এত বেশি সিলেক্টিভ হয়ে গেছি, এবং আমাদেরকে এই যে তোমরা যখন মুভি দেখো, তোমরা যখন নাটক দেখো, তোমরা যখন মুভি, তোমার সিনেমা দেখো, হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা দেখো, ড্যান্স দেখো, এগুলোর মধ্যে কি দেখাচ্ছে? ইরোটিসিজম দেখাচ্ছে। হ্যাঁ, অল অফ দ্য ইরোটিসিজম ইজ কমোডিটি। কেন? কারণ এটা তোমাদেরকে সেক্সুয়াল করতে চায়। হ্যাঁ, আমরা হয়তো বলি হ্যাঁ মডার্ন, তুমি গান গাচ্ছ, হ্যাঁ তুমি গানের তালে তালে নাচছো, ড্যান্স দিচ্ছ, কারণটা এটা তোমাকে সেক্সুয়াল মোটিভের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে পপ সঙ্গীত বা মডার্ন যে সঙ্গীতগুলো, এই সঙ্গীতগুলো কিন্তু ন্যাশনালিস্টিক মিউজিক না। এই মিউজিকগুলো হলো বডি ওরিয়েন্টেড। এগুলো হলো তোমার হিন্দি মুভি, যে হিন্দি যে ড্যান্স গুলো তোমাদেরকে আমাদের সামনে জনপ্রিয় হয়ে গেছে। কেন? কেন জনপ্রিয়? কারণ এগুলো আমাদের সেক্সুয়ালিটিকে তোমার উত্তেজিত করে, আমাদের সেক্সুয়াল ডিজায়ার গুলোকে উত্তেজিত করে। ফলে মানুষ তাদেরকে, ফলে মানুষের এক ইয়াবা মানুষকে উত্তেজিত করে যারা ইয়াবা খায়। এক হলো, আরেক ইয়াবা আছে, সেটা হলো তোমার তোমার এটাকে বলে মিডিয়ার মাধ্যমে, মুভির মাধ্যমে আসে, অথবা মিউজিকের মাধ্যমে আসে, এবং ভার্চুয়ালি আসে, এবং সেই ইয়াবাটা হচ্ছে ড্যান্স কালচারের মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং ড্যান্স মুভি এগুলোর মধ্যে, এগুলো উদ্দেশ্য হলো মানুষের সেক্সুয়াল যেই এক্সাইটমেন্ট, এটাকে তৈরি করা। তাহলে সেক্সুয়াল এক্সাইটমেন্ট তৈরি করবে, তখন মানুষ নিজেকে কন্ট্রোল করার যে একটা নৈতিক মূল্যবোধ, এটা কিন্তু হারিয়ে ফেলে। ফলে মানুষ এখন যেটা হচ্ছে যে কলাপস অফ সোশ্যাল অর্ডার, যেটাকে বাউমেন বলছে, এই যে তোমার সেক্সুয়ালিটি কালচার, এটা আমাদের কি তৈরি করছে, দ্যাট জেনারেটিং কলাপস অফ সোশ্যাল অর্ডার। সোশ্যাল যে অর্ডারটাকে এটা ভেঙে গেছে, কলাপস করে ফেলেছে। তাহলে সোশ্যাল অর্ডারটাকে যে কলাপস করে ফেলেছে, সেটা কে করেছে? আমাদের সেক্সুয়াল কালচার, ইন দ্য নেম অফ লাভ। লাভ মিনস লিকুইড লাভ। লিকুইড লাভ doesn't mean love. It is actually basically তোমার সেক্সুয়াল অ্যাক্ট। হ্যাঁ, সুতরাং লিকুইড লাভ ইজ নট লাভ, লিকুইড লাভ ইজ সেক্সুয়াল অ্যাক্ট। ঠিক আছে, সুতরাং এই জায়গা থেকে কি হয়ে গেছে, এখন আমাদের সোশ্যাল অর্ডার গুলো ভেঙে গেছে। ফ্যামিলি রেগুলেট করতে পারছে না সন্তানকে, সন্তান এখন বেশ স্বাধীনতা চায়। সন্তান তোমার আরো সন্তান স্মার্টফোন ইউজ করে, সন্তানের কাছে এখন সন্তান পর্নোগ্রাফি ইউজ করে, সুতরাং সন্তানকে বাবা মা এখন নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার দেখা যাচ্ছে এখন যেটা হয়ে গেছে, যেটা বাউমেন বলছে, তো আমাদের সিকিং গুলো হয়েছে সেন্সেশন সিকিং। সেন্সেশন সিকিং মানে কি? মানে হচ্ছে আমরা সেন্সুয়াস হয়ে গেছি। আমরা কোথার মধ্যে সেন্সুয়াস হতে পারি, আমরা সেগুলো দেখি। আমরা এমন গান শুনি যেখানে সেন্সুয়াস হতে পারি, আমাদের ইন্দ্রিয় প্রবৃত্তি জাগতে পারে। আমরা এমন পর্নোগ্রাফি দেখি যেটা আমাদের সেন্সুয়াস করতে পারে। আমরা এমন নাটক দেখি যেগুলো আমাদের সেন্সুয়াস করতে পারে। এবং এমন নাটকগুলো তৈরি করা হচ্ছে, ড্রামাগুলো তৈরি করছে, মুভি তৈরি করা হচ্ছে, ড্যান্স তৈরি করা হচ্ছে, যেটা আমাদেরকে সেন্সুয়াস করছে। এবং আমরা কিন্তু ডেটিংও করছি। আমরা উই আর সেন্সুয়াস সিকিং, সেন্সেশন সিকিং। এর মানে হলো আমরা সেন্সেশন হয়ে যাচ্ছি, আমরা কিন্তু আবেগ তাড়িত হচ্ছি, আমরা কিন্তু ইমোটিভ হয়ে যাচ্ছি, আমরা কিন্তু মানে আমরা কিন্তু নলেজ সিকার না। উই আর নট নলেজ সিকার, উই আর সেন্সেশন সিকার। হ্যাঁ, এর মানে কি, কোন কনজিউমার কালচারের মধ্যে প্রবেশ করলে আমরা সেন্সুয়াস হতে পারি, আমরা সেগুলো চাই। ফলে এই মিডিয়া জগৎ আমাদেরকে সেন্সুয়াস করে ফেলেছে। আর কি করে ফেলেছে? আমাদেরকে ইম্প্যাশনস কমপ্লেক্স এর মধ্যে নিয়ে গেছে। ইম্প্যাশনস কমপ্লেক্স, ইম্প্যাশনস কমপ্লেক্স মানে কি? মানে হচ্ছে যে আমরা এখন এমন একটা কমপ্লেক্সিটির মধ্যে আছি, যেটা আমাদেরকে ইম্প্যাশনস বানিয়েছে। মানে উই হ্যাভ লস্ট আওয়ার প্যাশনস, আমাদের ধৈর্য আর নাই। কারণ তোমার যখন টেকনোলজি ছিল না, মোবাইল ছিল না, তখন তোমরা কি করতে? তখন আহ বলা হতো যে আচ্ছা তোমার বিবাহের বয়স হয়েছে ঠিকই, তোমার যদি আর্থিক সামর্থ্য না হয় তাহলে ধৈর্য ধরো, অপেক্ষা করো। ঠিক আছে, যখন তোমার বিবাহের বয়স হবে, এবং তারপর যখন আর্থিক উপার্জন করার ক্ষমতা আসবে, দেন তোমার বিবাহের মধ্যে যেতে পারো, তার পর্যন্ত অপেক্ষা করো। এখন দে ক্যান নট ওয়েট। কারণ কি? কারণ অল্প বয়স থেকে সে স্মার্টফোন, অল্প বয়স থেকে সে কম্পিউটার ডেটিং, অল্প বয়স থেকে সে তোমার পর্নোগ্রাফির মধ্যে এমন করে সে পরিচিত হয়ে গেছে যে এগুলো তাকে প্যাশনস বানাতে পারছে না। ফলে তার ভিতরে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো তাকে কিন্তু তাড়িত করছে, এবং সে নিজেকে সে অস্থির হয়ে যাচ্ছে।
এই যে তখন তার ব্রেন আর লাভের মধ্যে নাই, তার ব্রেন আছে সেক্সুয়াল অ্যাক্টের মধ্যে। ফলে সে যদি বিবাহের আগে সে তার যদি আর্থিক সামর্থ্য না থাকে, সে ইলিগেল অ্যাক্টের মধ্যে প্রয়োজনে চলে যাবে। তারপরেও কিন্তু সে তোমার তোমার এই সোশ্যাল অর্ডার, রুল, মোরালিটি এগুলো মানতে পারছে না। এই জন্য এটা বলা হয়েছে যে সেটা হলো যে এমন যে সেক্সুয়াল কালচারের মধ্যে, যেটা বামন বলছে, যে সেক্সুয়াল কালচারের মধ্যে আমরা প্রবেশ করেছি, ইট হ্যাজ বিন ডিটাচড ফ্রম মোরালিটি এন্ড সোশ্যাল রিলেশন। সেটা হলো আমরা এই সেক্সুয়াল অ্যাক্টের কালচার গুলো, এগুলো আমাদেরকে মোরালিটি থেকে সরিয়ে ফেলেছে। আমাদের আর নীতি নৈতিকতা নাই। আমরা নিজেদের উই হ্যাভ লস্ট আওয়ার কন্ট্রোলিং পাওয়ার। উই ক্যান নট মেনটেন দ্য সোশ্যাল রেগুলেশন, ফ্যামিলি রেগুলেশন। প্যারেন্টস যদি সন্তানকে রেগুলেট করতে যায়, সন্তানও এখন রেগে যাচ্ছে। কেন? কারণ সে এইসবের মধ্যে তোমার তাকে সে স্মার্টফোন কালচারের মধ্যে চলছে, সে ডেটিং কালচারের মধ্যে চলছে। সে এখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না বলে সে এখন এটাকে বলে একটা নৈতিকতার কাঠামোর মধ্যে নিজেকে গড়ে তুলতে পারছে না। ফলে যে জায়গাটা হয়ে গেছে সেটা হলো যে সোশ্যাল রিলেশন গুলো সে দুর্বল হয়ে গেছে। তোমার তারা মাথার ভিতর অলওয়েজ সেক্সুয়াল হাঙ্গার ফর সেক্স, যেটাকে বেক বলছে হাঙ্গার ফর লাভ। বাউমেনের কথাটা হলো হাঙ্গার ফর সেক্স। হাঙ্গার ফর সেক্সটা হলো অল্প বয়স থেকে তারা মানে কত বেশি সেক্সুয়াল অ্যাটাচমেন্টের মধ্যে যেতে পারে সেই জায়গাগুলোকে দেখেছে। ফলে মোরালিটি নাই। ফলে যেমন ধর্মগ্রন্থ যেখানে বলছে যে তোমরা অশ্লীলতার চর্চা করো না, কিন্তু টেকনোলজি সেটা বলছে না, মডার্ন টেকনোলজি সেটা বলছে না। বলছে তোমরা এটাই তোমার কালচার, অশ্লীলতার কালচারই তোমার কালচার, তোমার লাইফ, তোমার লিভিং, এছাড়া তোমার কিছু করার উপায় নেই। ফলে আমরা কিসের মধ্যে আছি? সেক্সুয়াল এডিওফোরিয়া। সেক্সুয়াল এডিওফোরিয়া মানেটা কি? সেটা মানে উই আর ভায়োলেটিং সেক্সুয়াল মোডস। সেক্সুয়াল এডিওফোরিয়া মানে হচ্ছে উই আর ভায়োলেটিং অলওয়েজ সেক্সুয়াল মোডস। সেক্সুয়াল মোডস মানে কি? যে যে একটা সোসাইটির মধ্যে অথবা রিলিজিয়াস কোড থেকে একটা সেক্সুয়াল মোড আছে, যে কি কি করলে মানে ধর্ম তোমাকে অনুমোদন দিবে, কতটুকু অনুমোদিত, আবার কতটুকু অনুমোদিত না, সেটার বিপরে কিন্তু একটা কোড আছে, বাউন্ডারি আছে। এবং সেখানে বলা আছে যে তোমার এটাকে বলে বিয়ের আগে কোনো অ্যাফেয়ারে যাওয়া যাবে না, বিয়ের আগে কোনো টাচে যাওয়া যাবে না, তারপর বিয়ের আগে অশ্লীলতার মধ্যে যাওয়া যাবে না, এবং বিয়ের পরে এক্সট্রাম্যারিটাল রিলেশন দে আর অল আর প্রহিবিটেড, or religiously prohibited, totally prohibited, এবং all are the sin। কিন্তু টেকনোলজি আমাদেরকে বলছে যে you should adapt with this sin culture। তাহলে যেটাকে ধর্ম বলছে সিন, যেটাকে সোসাইটি বলছে সিন, আমরা সেই সিন কালচারটাকে আমরা কি করেছি, মানে হালালের মতো করে আমরা প্র্যাকটিস করছি। ফলে সেক্সুয়াল এডিওফোরিয়ার মধ্যে আমরা প্রবেশ করেছি বলেই আমরা কিন্তু এখন ধৈর্য সহ্য সব হারিয়ে ফেলেছি, মোরালিটি সব হারিয়ে ফেলেছি। এবং এটা এখন এমন হয়েছে যে যেটাকে তোমার বাউমেন তার নিজের বই থেকে সরাসরি কিভাবে বলেছে তোমরা দেখো, তার বাউমেনের লেখা, getting sex is now like ordering a pizza। তাহলে how much available it is? Getting sex is now like ordering a pizza। পিজা অর্ডার করার মতো, পিজাকে অর্ডার দেওয়া যেরকম সহজ, গেটিং সেক্স এত সহজ। পিজা যেমন একটা কনজিউমেবল কিছু, গেটিং সেক্স একটা কনজিউমেবল কিছু। সুতরাং you cannot wait for sex, মানে you cannot wait for family relationship, it is so available. Now you can just go online and order genitalia, just ordering। how cheap it is। সুতরাং there is no love, there is only sex, but it depends on ordering as like as commodity। তুমি হোটেলে গিয়ে কি বলবে, একটা খাবার দেন, মেনুটা বলবে এই মেনুটা আমি চাই। এখন সেক্স হলো অর্ডারিং এর মতো। হোটেলে যেভাবে কমোডিটি পণ্যের অর্ডার করা হয়, সেভাবে সেক্স এখন অর্ডারিং এর মতো। কেন? কারণ অনলাইনে কিন্তু অনেক অর্ডার করা হয়। সুতরাং অনলাইনে সেক্সের অর্ডার করা হয়, অনলাইনে তোমার ঠিক করা হয় যে who will be client of this function। সুতরাং flirting or making passes are no longer needed। There is no need to work hard for partners approval। পার্টনারের অ্যাপ্রুভালের জন্য এখন আর এত কঠিন কষ্ট করা লাগে না। ঠিক আছে? সুতরাং there is no need to work hard
কঠিন কাজ দরকার নাই। পরে পার্টনারের অ্যাপ্রুভালের দরকার নাই। তোমার অনলাইন সব রেডি করে রেখেছে, তুমি জাস্ট কন্টাক্ট করবে। How dangerous. No need to lean over backwards in order to deserve and earn a partner's consent. আর পার্টনার এখন ইম্পর্টেন্ট না, লাভ এখন ইম্পর্টেন্ট না। সুতরাং এটা এত বেশি তোমার ইজি হয়ে গেছে, এত বেশি এটাকে বলে নেকেড হয়ে গেছে যে মানুষ এখন এখন তোমার তুমি বলছো ওয়েস্টার্নে লিভিং টুগেদার আছে, কিন্তু কিসের লিভিং টুগেদার? তোমার লিভিং টুগেদার করতে হলে তো পার্টনারের অ্যাপ্রুভাল লাগে, কিন্তু পার্টনারের অ্যাপ্রুভাল লাগে না। তুমি অনলাইনে তুমি নক করো, তোমার পিজার মতো চলে আসবে। দ্যাট ডেঞ্জারাস। এবং এই জন্য তোমার বাউমেন বলছে দিস সেক্সুয়াল কালচার ইজ থ্রেটেনিং এন্ড ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। তারপর বাউমেন কি বলছে আরেকটা বইতে, বাউমেন সেন্ট্রাল আইডিয়া ইজ দ্যাট individuals are unable to exercise their moral agency. এখন ইন্ডিভিজুয়াল এমন অবস্থা হয়ে গেছে, they are unable to exercise their moral agency. তাদের নৈতিকতার যে চর্চা সেটা কিন্তু এক্সারসাইজ করতে পারছে না, অক্ষম। when they act as sexual beings, কারণ তারা কাজ করছে সেক্সুয়াল বিইং হিসেবে, because of the impact upon the decision making of what he terms ediophorization. Ediophorization মানেটা হচ্ছে we are not maintaining moral code that is imposed but that is prescribed by religion or regulated by the society. সুতরাং এই মোরাল কোড আমরা কিন্তু এখন মানছি না। এখন ডিসিশন মেকিং এর জন্য আর কারো কনসেন্ট প্রয়োজন নেই। ইভেন ওয়েস্টার্ন যে লিভিং টুগেদার, সেখানে পার্টনারের প্রয়োজন নেই। সুতরাং ইফ ইউ ডিজায়ার সেক্স, দেন ইউ অর্ডার অনলাইন, দেন ইউ উইল গেট পিজা, মানে দে আর সো ডেঞ্জারাস। সুতরাং আমরা বাউমেনের জায়গা, দ্যাট ইজ পোস্ট মডার্ন কালচার, যেটা আমরা ওয়েস্টার্ন দেখি। সুতরাং আমরা মনে করি যে আমাদেরকে বুঝতে হবে একটা কোন ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আমাদের এই লিকুইড লাভ চলে গেছে, এবং এই থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লাইফের মধ্যে এখন একটা বড় আকারে আনসার্টিনটি, ইনসিকিউরিটি এবং আনসেফটি কিন্তু চলে আসছে। কারণ সেটা হলো হিউম্যান বডি, নারীর বডি এখন আনসেফ। নারীর বডিকে এখন কমোডিফাইড করা হচ্ছে, এটাকে মার্কেটিং করা হচ্ছে। তারপরে ইনসিকিউরিটি, তোমার মানুষের এটাকে বলে মানুষের যে এটাকে বলে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু থাকে না। এখন আমরা রেপের বিষয়গুলো জানি যে রেপ এত বেশি, মানুষ এত বেশি তোমার সিডাকটিভ হয়ে গেছে, এত বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে যে এখন মানুষ ইনসিকিউর ফিল করছে বেশি, এবং মা বাবা তার সন্তানকে নিয়ে ইনসিকিউর করছে, বাবা মা তার কন্যা সন্তানকে ইনসিকিউর ফিল করছে। সুতরাং আনসার্টেনটি মানে কি হবে না হবে এটা বুঝাই মুশকিল, কার কতদিন পরিবার টিকবে এটা বুঝাই মুশকিল, পরিবার টিকছে না। সুতরাং একটা ধর্ষের মধ্যে মানুষকে থাকতে হচ্ছে। তাহলে লিকুইড লাভ এমন একটা ডেঞ্জারাস সোসাইটি তৈরি করছে, যেটা সোশ্যাল অর্ডার, মোরালিটি এটাকে শেষ করে দিয়েছে, আমাদেরকে নিক্ষেপ করেছে কিসের মধ্যে? আনসার্টিনিটির মধ্যে, ইনসিকিউরিটির মধ্যে এবং আনসেফটির মধ্যে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে we are living with dangerous situation, dangerous environment, and এটা বলে we have lost ourselves, we have lost our identity, we have lost our moral code, we have lost social regulations. Social regulations are rejected, and we have lost our self-reasoning power, and we have become more emotional, more seductive, and এটাকে বলে more rampant. এবং এই জায়গা থেকে আমরা দেখি যে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আমরা এই যে কালচারের মধ্যে যাচ্ছি সেটা আমাকে এবং জাতিকে, সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা মনে হয় যে বিষয়টা বুঝাতে পেরেছি, এবং এই জায়গাটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। তোমরা কি বলো? কেমন মনে হচ্ছে? ভালো লাগলো স্যার। ভালো লাগলো স্যার। এত খারাপ লাগার কথা। বর্তমান সমাজটাকে, হ্যাঁ একজন করে বলো। স্যার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল স্যার, যা বর্তমানে খুব দরকার স্যার, সবাই জানা। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমার এই আলোচনার মানেটা হচ্ছে আমাদের লাইফটাকে, জীবনটাকে কিভাবে সাজাতে হবে এটার জন্য যেন কাজে লাগে, নাকি? জি স্যার। তো এমনি এই যে আইডিয়ার মধ্যে কার কোনো মানে কনফিউশন আছে?
ইজ ইট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তবে আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমাদের সমাজ থেকে সবগুলো উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয় আর কি, আমাদের সাথে অ্যাটাচ যাতে হয়। হ্যাঁ, সমাজ থেকে উদাহরণটা অ্যাকচুয়ালি গ্লোবাল সোসাইটিতে হুম মানে ইউনিফর্ম হয়ে গেছে। এই কারণে আমি লিভিং টুগেদার দিয়ে বেশি উদাহরণ দেই নাই, আমি বেশি উদাহরণ দিয়েছি আমাদের ফ্যামিলি কালচারের মধ্যে, ঠিক আছে। এবং যেটা আমি সমাজ থেকে উদাহরণ দিয়েছি স্মার্টফোন ইউজিং এর প্র্যাকটিস থেকে, এবং যেখানে আমি উদাহরণ দিয়েছি যে আমাদের এই যে যারা স্কুলিং ইউনিভার্সিটি স্টুডেন্ট বা যারা ইয়ং যারা, তারা কি কোন ধরনের লাইফ স্টাইল করছে, এবং কম্পিউটার ডেটিং, মোবাইল টেকনোলজি, স্মার্টফোন, তারপর হিন্দি মুভি, এগুলো তো আমাদের জীবনের মধ্যেই সংশ্লিষ্ট। জি স্যার। আমি যে মুভি কালচারের কথাটা তোমাদের কেন বলছি, এবং আমি তোমরা যদি সুযোগ পাও পড়তে পারো, সেটা হলো কর্পোরেট গণমাধ্যম ও বিশ্বায়ন, আমি যে বইটা লিখেছি সেই বইটাতে কিন্তু আমি এগুলো ব্যাখ্যা লিখেছিলাম যে আমাদের আমাদের মানুষ, আমাদের সমাজে মানুষ মিডিয়া কিভাবে আমাদের এই কালচারে দিয়ে নিয়ে গেছে। বামেন যেটা আলোচনা করেছেন সেটা হলো ওয়েস্টার্ন, এই ওয়েস্টার্নের মধ্যে সে এটা ব্যাপক আকারে দেখছেন। হ্যাঁ, আর আমি তুলে ধরেছি যে মিডিয়ার মাধ্যমে আমরা কিভাবে এই কালচারের মধ্যে প্রবেশ করছি, ঠিক আছে। তো সুতরাং মিডিয়া ইজ দ্য ইজি ওয়ে, হ্যাঁ, টু ট্রান্সফার, টু এনশিওর দ্য ওয়েস্টার্ন কালচার ইন আওয়ার সোসাইটি। সুতরাং it is not basically different, হ্যাঁ, somehow ডিগ্রির মধ্যে ডিফারেন্ট হতে পারে, কিন্তু ডিরেকশনটা সেম। সেটা হলো একই কালচারের মধ্যে আমরা প্রবেশ করেছি। এটা সহজ হয়ে গেছে কেন? কারণ মিডিয়া আমাদেরকে এই কালচারের দিকে মানে সহজে নিয়ে যেতে পেরেছে, and we are the consumer of the media. স্যার তাহলে লিকুইড লাভ থেকে পরিত্রাণের উপায় স্যার কোনো আছে? অথবা আমরা তো এটাকে তো একবারে বাদ দিতে পারবো না, মানে এখান থেকে আসলে মানে কিভাবে আসলে আমরা বেঁচে থাকতে প্রবলেম পারবো অথবা আইডেন্টিফিকেশন অফ দ্য ইজ দ্য হাফ সলিউশন, ঠিক আছে। আমি কি বলেছি? আমরা বলেছি যে আমাদের লিকুইড লাভ কেন হচ্ছে, ওভার ইন্ডিভিজুয়ালিজম, র্যাম্পেন্ট ইন্ডিভিজুয়ালিজম। আবার কি দেখানো হচ্ছে, সেটা হলো আমরা মোরাল কোড গুলো থেকে সরে আসছি। কেন চলে আসছি? কারণ আমরা মনে করছি উই আর সেক্সুয়াল বিইং। সুতরাং এগুলো, এই যে আমরা দ্যাট ইজ মানে ফলস আইডেন্টিফিকেশন। আমি যখন বলছি আমার আইডেন্টিটি ক্রাইসিস, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি ক্রাইসিস। তুমি যখন বলছো, তুমি যখন মনে করো যে আই এম সেক্সুয়াল বিইং, that would create problem. So you should change your identity first. First you should change. তোমাকে বুঝতে হবে যে are you only sexual being, are you really sexual being? হ্যাঁ, যদি তুমি সেক্সুয়াল বিইং হয়ে থাকো, তাহলে একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর কি তুমি মানুষ না? একটা নির্দিষ্ট বয়স শেষ হওয়ার পর সেক্সুয়ালিটি তো সব বয়সে থাকে না, জি স্যার, 60 এর পরে আর থাকে না। থাকে না। তাহলে তখন তারা কি পরিবার চালাবে না? চালাবে, অবশ্যই চালাবে। চালাবে। তাহলে কি? তাহলে মানুষকে বুঝতে হবে সেক্সুয়ালিটি ইজ দ্য পার্ট অফ বায়োলজিক্যাল প্রোগ্রামিং, বাট ইজ নট হোল লাইফ। সুতরাং তোমাকে বুঝতে হবে তোমার আইডেন্টিটিটা কি, তোমার রিয়েল আইডেন্টিটি কি। আমরা কেন মোরাল কোড থেকে সরে আসছি? আমরা ধরো রিলিজিয়ান যে মোরাল কোড গুলো বলেছে সেগুলো আমরা কেন মানছি না? কেন সোসাইটি যে রেগুলেশন গুলো বলেছে সেগুলো আমরা কেন মানছি না? কারণ, এবং ইউনিভার্সাল যে কোড, মোরাল কোড আছে, আমরা সেগুলো কেন মানছি না? কারণ আমাদের আইডেন্টিটির মধ্যে প্রবলেম। সেই আইডেন্টিটিটা হলো আমরা যে নিজেদেরকে বায়োলজিক্যাল সত্তা মনে করি, পশুর মতো করে একটা জীব মনে করি, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা যে জীবজন্তুর মতো একটা প্রাণী মনে করি, দ্যাট ইজ দ্য প্রবলেম। একটা একটা তোমার এটাকে বলে একটা মানুষ যখন নিজেকে সেক্সুয়াল বিইং মনে করে, তখন তার সাথে পশু পাখির মধ্যে কি পার্থক্য আছে? ঠিক আছে। তো সুতরাং আমাকে বুঝতে হবে আইডেন্টিটি। তো ইউ শুড ফাইন্ড আউট দ্য হোয়াট ইজ দ্য রিয়েল আইডেন্টিটি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অরিজিন? You should understand the identity of yourself. What is the real or the origin identity of yourself? And এবং সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবং ফ্যামিলি কেন দরকার আমি সেগুলো আলোচনা করেছি, যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলিকে আমরা যেভাবে দেখেছি আসলে কি সেভাবে দেখা দরকার? সুতরাং কেন এই জায়গাগুলো সব চেঞ্জ হবে যদি তোমার আইডেন্টিটি চেঞ্জ হয়। সুতরাং ফার্স্ট ডিউটি is the changing identity. Changing identity means you should change identity and you should place your identity into the original one. তোমার অরিজিন আইডেন্টিটি কি এটা তোমাদেরকে বুঝতে হবে।
এটা যদি বুঝতে পারো তোমার মোরালিটি আসবে, দায়িত্ববোধ আসবে, তোমার র্যাশনালিটি আসবে, স্পিরিচুয়ালিটি আসবে, তোমার তুমি নিজে সেলফ কন্ট্রোলিং মেকানিজম আসবে, হ্যাঁ, তোমার শৃঙ্খলাপূর্ণ জীবন আসবে, অনিয়ন্ত্রিত আসবে না, হ্যাঁ, তোমার পারস্পরিক দায়িত্ববোধ বেড়ে যাবে, সবকিছু তখন তোমার স্বাভাবিক গতিতে ভালোভাবে ঘটবে। সুতরাং শুড বি কেয়ারফুল আইডেন্টিটি। স্যার ঠিক আছে। বর্তমান হুম। বর্তমান সমাজে তো স্যার ওই একটা প্রবাদ বাক্য আছে স্যার, যে যৌবন তো উপভোগের কিন্তু বার্ধক্য স্মৃতিচারণের। তো আসলে লিকুইড লাভটা তো স্যার এরকমই তো স্যার, তাহলে ওইটা স্যার ওই মানে। লিকুইড ল্যাব থেকে ওই কথাগুলো বলছে। হ্যাঁ, বার্ধক্য স্মৃতিচারণ মানিক হচ্ছে যে আমার আর কোনো লাইফ নাই। জি জি স্যার। হ্যাঁ, বার্ধক্য স্মৃতিচারণ মানে কি, মানে ইউজলেস। হ্যাঁ, তোমার কাজ জি নাই, কি স্যার। করবা, স্মৃতিচারণ করো। আর ঠিক আছে। যৌবন স্যার উপভোগের স্যার, এখন স্যার এখানে তো স্যার এই লিকুইড লাভটা তো স্যার এরকমই তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটাই বলছে, এইটাই বাউমেন বলছে যে আমরা কনজিউমার লাইফের মধ্যে আছে। সুতরাং আমরা নেক্সট এই যে বাউমেনের নেক্সট যে কনজিউমারিজমের উপর যে থিওরি, সেটা আমরা আরো আলোচনা করব, তখন আরো বেশি আমাদের কাছে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো সুতরাং তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবং যদিও আমি বোঝানোর জন্য ল্যাঙ্গুয়েজ গুলো আমাকে সেভাবে বলতে হয়েছে, ডোন্ট মাইন্ড। কারণটা হচ্ছে যে কথাগুলো কথাগুলো আসলে বাউমেনই বলেছেন, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য সেইভাবে শব্দগুলো উচ্চারণ করেছি, এই জন্য যাতে করে আমরা জিনিসটা ক্লিয়ারলি বিষয়টাকে জীবনের জন্য বুঝতে পারি। ঠিক আছে। জি জি স্যার, স্যার। অবশ্যই এটা তো প্রয়োজন ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসটা কি ইউটিউবে আপলোড দিবেন? হ্যাঁ, ইউটিউবে আপলোড দেওয়ার তো দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে, এবং সে দিচ্ছে, পরপর একটা একটা দিচ্ছে। স্যার স্যার ইউটিউবের লিঙ্কটা তো স্যার আমরা পাইনি স্যার। তোমরা ওই যে এগুলো সব গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে একটু খুঁজে নাও, গ্রুপে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ, সবকিছু। শোনো, যেটা ইউটিউবে দেওয়া হয়, ইউটিউবে আমার লিঙ্কটা তোমাদের গ্রুপে যদি দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তোমরা নিয়ে নাও। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুদা হাফেজ।